সুপ্রিয় রাজশাহী কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীবৃন্দ, মনোবিজ্ঞানের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতোমধ্যে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে আমরা কথা বলবো দ্বিতীয় অধ্যায় নিয়ে, যে অধ্যায়টির ক্লাস গত ক্লাসের মধ্য দিয়ে আমরা শুরু করেছি। পড়াচ্ছিলাম ব্যক্তিত্ব অধ্যায়, এবং তোমরা ইতোমধ্যে একটি স্লাইড দেখতে পাচ্ছ। সেই স্লাইডে তোমাদেরকে ওয়েলকাম জানিয়েছি। সেই ওয়েলকামেও ঠিক যে ছবিটি আছে সেটা দিয়েও আমরা ব্যক্তিত্বেরই একটি বহিঃপ্রকাশ ঘটাবার চেষ্টা করেছি। বিভিন্ন ব্যক্তি ওখানে রয়েছে এবং তারা একই উদ্দেশ্যে একটি জায়গায় তাকিয়ে আছে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে তাদের চাহনি, তাদের হাত রাখার ধরন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলেই কিন্তু একটা পার্থক্য আছে। অর্থাৎ ব্যক্তি যে পার্থক্য, সেই ব্যক্তি পার্থক্যের মধ্য দিয়েই আমরা আজকের এই ব্যক্তিত্ব অধ্যায়টার সঙ্গে যুক্ত হয়েছি। প্রত্যেক ব্যক্তির যে স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে সেটাকেই বলেছি আমরা ব্যক্তিত্ব। ঠিক এই ছবিটার মধ্য দিয়েও কিন্তু আমরা সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। বিভিন্ন মানুষ বিভিন্ন বৈশিষ্ট্যের এবং বিভিন্ন জন বিভিন্ন ব্যক্তিত্ব ধারণ করে থাকে। প্রত্যেক ব্যক্তি তার স্বতন্ত্র যে বৈশিষ্ট্য আছে, এই স্বতন্ত্র বৈশিষ্ট্যই হচ্ছে ব্যক্তির ব্যক্তিত্ব। আমরা তোমাদের যেখানে পড়াচ্ছিলাম ঠিক তার পরের অংশ থেকেই আজকের ক্লাসের সঙ্গে যুক্ত হব। তবে একটু বলে রাখি তোমাদেরকে, আমরা গতদিন ক্লাস করতে গিয়ে তোমরা কিছুটা সমস্যায় পড়েছিলে, বিশেষ করে বৈদ্যুতিক সমস্যা আর একটি টেকনিক্যাল সমস্যাও ছিল। এই কারণেই আমি চেষ্টা করেছি আজকের ক্লাসে তোমাদের গত ক্লাসের যে বিষয়গুলো ছিল সেই স্লাইডগুলো আমি এখানে রেখেছি। খুব সংক্ষেপে শুধুমাত্র তোমরা একটু জাস্ট দেখে নেওয়ার সুযোগটি পাবে। কারণ হচ্ছে যে যে জায়গাগুলো একটু সমস্যা হয়েছিল, হয়তো তোমাদের অনেকেরই একটু বুঝতে সমস্যা হতে পারে, এই কারণে আমি রেখেছি। সেই স্লাইডগুলো নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, খুব দ্রুত সেগুলো একটু দেখিয়ে যাব। তো একইভাবে আমরা একটু দেখে নিই আমাদের দ্বিতীয় অধ্যায় ব্যক্তিত্ব, এবং সেটি আমরা পাঠের একটি উদ্দেশ্যও রেখেছি। সেই পাঠের উদ্দেশ্যের মধ্যে বলেছি ব্যক্তিত্ব সম্পর্কে তার তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা তৈরি হবে। এই ব্যক্তিত্ব অধ্যায়ের সঙ্গে আমরা আজকে কথা বলবো। তাহলে আমরা তাত্ত্বিক বিষয়গুলো ঠিক যেভাবে গত ক্লাস থেকে শুরু করেছি, আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা পরিষ্কার হবার চেষ্টা করব। আরেকটি ব্যবহারিক ধারণা তৈরি হবে, কিছুটা ধারণা তোমরা পাবে। আর ব্যবহারিক তোমাদের এই অধ্যায়ের উপরেও হাতে নাতে ব্যবহারিক আছে, সেখান থেকে তোমরা আরও পরিষ্কার হওয়ার সুযোগটি পাবে। আমরা একটু দেখে নেই আজকের পাঠ কি। ব্যক্তিত্বের ব্যাখ্যায় আধুনিক মনোবৈজ্ঞানিক প্রধান দৃষ্টিভঙ্গিসমূহ, ব্যক্তিত্বের প্রকারভেদ এবং ব্যক্তিত্ব পরিমাপের বা মূল্যায়নের কতগুলো পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো নিয়ে আজকে কথা বলব। শিখন ফল আমরা একটু দেখে নেই। ব্যক্তিত্বের ব্যাখ্যায় আধুনিক মনোবৈজ্ঞানিক প্রধান বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করতে পারবে, ব্যক্তিত্বের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, এবং ব্যক্তিত্ব পরিমাপের যে পদ্ধতিসমূহ আছে এগুলো তোমরা বর্ণনা করতে পারবে। আমরা একটু আগে বলেছিলাম আমাদের গত ক্লাসটা খুব সংক্ষেপে একটু দেখে আসবো, তারই ধারাবাহিকতায় আমরা কয়েকটি স্লাইড দেখে নিই। তোমাদের মনে পড়বে গত ক্লাসটিও ঠিক বিভিন্ন প্রফেশনের কতগুলো মানুষ বা পেশার কতগুলো মানুষ আমরা দেখতে পাচ্ছি। এর মধ্য দিয়ে বিভিন্ন জনের যে ব্যক্তিত্ব বিভিন্ন রকম সেটা বোঝাবার চেষ্টা করেছি। আরেকটি স্লাইড দেখতে পাচ্ছ, সেখানেও ঠিক বিভিন্ন বয়সের মানুষ আছে, তাদেরও বিভিন্ন জনের বিভিন্ন অভিব্যক্তি এবং তার মধ্য দিয়ে প্রত্যেকেরই ব্যক্তিত্ব যে আলাদা, এটাও কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি। একই বয়সের আমরা দেখিয়েছি কয়েকজনকে, তাদের মধ্যেও আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। একই পেশায় আছে মানুষগুলো, রাজশাহী কলেজের সম্মানিত মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক এখানে দেখেছ, ঠিক তারাও বিভিন্ন ব্যক্তি, কিন্তু আমরা তারা একই পেশায় রয়েছে, ব্যক্তিত্ব আমরা আলাদা আলাদা বলতে পারি। ঠিক একই শ্রেণী, একই ক্লাসে তোমরা আসো, একেবারে বলা যায় সমগোত্রীয় একটি শ্রেণী তোমরা মনোবিজ্ঞানের শিক্ষার্থী। তাদের মধ্যেও কিন্তু একজন থেকে আরেকজনের চাহনি, তার অঙ্গভঙ্গি, তার খাতাটি রাখার যে স্টাইল বা ধরন, সব কিছুর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আমরা চলে আসলাম এবার একটি ছোট্ট পরিবার। ঠিক পরিবারের মধ্যেও যে বাবা মা বা দুটি সন্তান আছে তাদের মধ্যেও কিন্তু পার্থক্য আছে, দুটি সন্তানের মধ্যেও কিন্তু পার্থক্য আছে। এ দিয়ে আমরা বোঝাবার চেষ্টা করছি প্রত্যেক ব্যক্তির যে স্বতন্ত্র বৈশিষ্ট্য, স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিত্ব।
অর্থাৎ আমরা দেখলাম একেবারে বিভিন্ন পেশা, একই পেশা, বিভিন্ন ক্ষেত্র, এমনকি একই পরিবারের সদস্য হলেও তাদের মধ্যেও যে পার্থক্য থাকে এর মধ্য দিয়ে আমরা ব্যক্তিত্ব বোঝার একটু চেষ্টা করলাম। ব্যক্তিত্ব বা পার্সোনালিটি স্লাইড তোমরা দেখেছো গত ক্লাসে। আমরা ঠিক এভাবে আমরা একটা সংজ্ঞাও পড়েছিলাম। পার্সোনা শব্দ থেকে ব্যক্তিত্ব কথাটি এসেছে। পার্সোনা শব্দটি হচ্ছে একটি এমন শব্দ যে শব্দটি ল্যাটিন শব্দ, এবং এটি গ্রিক যে অভিনেতা যারা ছিলেন তারা এই পার্সোনা পরে অভিনয় করতেন, এবং এই পার্সোনাকে বলা হতো একটি মুখোশ। এই মুখোশ পরেই বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তুলবার চেষ্টা করত। এর মধ্য দিয়ে ব্যক্তি যা কিছু অভিনয় করত সেই অভিনয়ের যে জিনিসটাই কিন্তু তার মধ্য থেকে বহিঃপ্রকাশ ঘটতো। অর্থাৎ যে চরিত্র অভিনয় করত কখনো কখনো সেই চরিত্র সম্পর্কিত একটি মুখোশ অথবা অন্য যে কোনো মুখোশ পরেই তারা অভিনয় করে তার ভেতরের মানুষটির সেই মুখোশের ভেতরে থেকেই কিন্তু তার চরিত্রটাকে ফুটিয়ে তুলবার চেষ্টা করত। আমরা ঠিক মনে পড়বে তোমাদের ক্লাসগুলো, একটা মানুষ মুখোশ পরলে পরে কেমন হয়। দেখো বিভিন্ন রকমের মুখোশ হয়, অনেকগুলো মুখোশ, অনেক রকম হাসি, দুঃখ, কান্না, ভালো লাগা সব কিছু মিলেই কতগুলো মুখোশ থাকে। এর মধ্য দিয়ে আমরা পার্সোনার সম্পর্কে জেনেছি, পাশাপাশি ব্যক্তিত্বের একটা সংজ্ঞা আমরা জানার চেষ্টা করেছিলাম। প্রত্যেক ব্যক্তির স্বতন্ত্র বৈশিষ্ট্য ব্যক্তিত্ব ইতিমধ্যেই বলেছি। ব্যক্তিত্বের সংজ্ঞার মধ্যে গর্ডন আলপোর্টের যে সংজ্ঞাটি আছে এটি নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছি, আমি স্লাইড করে রেখেছি, কারণ তোমাদের একটা ক্লাসের মধ্য দিয়ে তুমি পুরো ব্যক্তিত্ব অধ্যায়টা সম্পর্কে জানার একটা সুযোগ পেয়ে যাবে। ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছি, তোমরা দেখতে পাচ্ছ 8টি বৈশিষ্ট্য দুটি স্লাইডের মধ্য দিয়ে দেখতে পেলে। এখানে একটা ভিডিও আমরা দেখেছিলাম, তোমাদের মনে পড়বে, একটি সেই আলাউদ্দিনের সেরাককে কেন্দ্র করেই মায়ের প্রত্যাশা এবং সন্তানের প্রত্যাশা, বেশ কয়েকজন মা এবং বেশ কয়েকজন সন্তানের প্রত্যাশা আমরা দেখেছি, এবং এর মধ্য দিয়ে আমরা বোঝার চেষ্টা করেছি ব্যক্তি ব্যক্তি যে আলাদা, এবং প্রত্যেকটি মায়ের চাওয়াও যেমন আলাদা ছিল ঠিক তার ব্যক্তিত্বও আলাদা ছিল, সন্তানদের ক্ষেত্রেও ঠিক এমনটি আমরা লক্ষ্য করেছি। এ দিয়ে আমরা মোটামুটি গত ক্লাসটা শেষ করলেও আমরা আজকের যে পাঠ সেটা রেখেছি এভাবে, ঠিক তোমরা ইতিমধ্যে শিখন ফলের মধ্যে দিয়ে সেটা জেনেছ। আমরা ঠিক আজকের পাঠের মধ্যে এই ব্যক্তিত্বের ব্যাখ্যায় আমরা আধুনিক মনোবৈজ্ঞানিক যে প্রধান দৃষ্টিভঙ্গিগুলো আছে এগুলো একটু আমরা জানার চেষ্টা করব, এবং সেই সঙ্গে ঠিক এখানেই তোমরা দেখতে পারবে যে ব্যক্তিত্বের কতগুলো প্রকারভেদ রয়েছে। দৃষ্টিভঙ্গি সমূহ, সেই সঙ্গে আরেকটি বিষয় এখানে লিখেছি, এবং ব্যক্তিত্বের প্রকারভেদ বলেছি। এই ব্যক্তিত্বের যে দৃষ্টিভঙ্গিগুলো আলোচনা করব এর মধ্যেই তোমরা দেখবে যে তার মধ্যে আমরা প্রকারভেদগুলো আলোচনায়ও নিয়ে আসব। এই দুটাকে ঘিরেই আমাদের দুটো শিখন ফল আমাদের আছে, সেই জায়গাটি আমরা এখন আলোচনা শুরু করতে যাচ্ছি। পাশাপাশি একটু স্লাইডের দিকে খেয়াল করতে থাকবে। আমরা ঠিক তোমাদের বইয়ে যে 5টি দৃষ্টিভঙ্গি আছে সেই 5টি দৃষ্টিভঙ্গি আমরা আলোচনায় সংক্ষেপে নিয়ে আসার চেষ্টা করব। এর বাইরেও আরও অনেক দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু তোমাদের সিলেবাসকে ঘিরে যেহেতু আমরা কথা বলছি, 1 নম্বর যে দৃষ্টিভঙ্গিটি আছে সেটি হচ্ছে জৈবিক দৃষ্টিভঙ্গি বা বায়োলজিক্যাল পার্সপেক্টিভ। 2 হচ্ছে মনোগতীয় দৃষ্টিভঙ্গি বা সাইকোডাইনামিক পার্সপেক্টিভ। নাম্বার 3 হচ্ছে সংলক্ষণ দৃষ্টিভঙ্গি বা ট্রেড পার্সপেক্টিভ। নাম্বার 4 হচ্ছে আচরণগত দৃষ্টিভঙ্গি বা বিহেভিয়ারাল পার্সপেক্টিভ। এবং নাম্বার 5 লাস্ট ওয়ান মানবিক দৃষ্টিভঙ্গি বা হিউম্যানিস্টিক পার্সপেক্টিভ। এই পর্যায়ক্রমে আমরা আলোচনায় চলে আসব। আমরা প্রথমেই জৈবিক দৃষ্টিভঙ্গি 1 নাম্বার যেটি আছে সেটি নিয়ে একটু কথা বলি। জৈবিক থেকে বোঝা যায় বায়োলজিক্যাল বা এটি শারীরবৃত্তীয়। শারীরবৃত্তীয় বিজ্ঞানের সঙ্গে মনোবিজ্ঞানের যে বিষয়বস্তু বা নীতিগুলো আছে এগুলোর একটি সমন্বয়ের মাধ্যমে মনোবিজ্ঞানের ক্রমবিবর্তনের মধ্য দিয়ে যে দৃষ্টিভঙ্গিগুলো বিকাশ লাভ করেছে তাদেরকে বলেছি আমরা জৈবিক দৃষ্টিভঙ্গি। অর্থাৎ মনোবিজ্ঞানের বিষয়বস্তু, মনোবিজ্ঞানের নীতি থাকবে, সেগুলোর সঙ্গে শরীরবিজ্ঞানের একটি সমন্বয় ঘটানোর মধ্য দিয়ে যে দৃষ্টিভঙ্গির বিকাশ লাভ করেছে তাদেরকে বলেছি আমরা জৈবিক দৃষ্টিভঙ্গি। অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে, এর মধ্যে আমরা সিলেবাসকে ঘিরে
ক্রেসমারের যে শারীরিক গঠন মতবাদ এবং শেলডনের যে শারীরিক গঠন মতবাদ আছে, এই দুটো নিয়ে আমরা আজকের আলোচনায় চলে আসব। প্রথমেই আছে ক্রেসমারের শারীরিক গঠন মতবাদ। তোমরা একটি স্লাইড দেখতে পাচ্ছ যেখানে আমরা আর্নেস্ট ক্রেসমার বিজ্ঞানী, তারই মতবাদ এটি, তারই ছবিটি দেখতে পাচ্ছি এবং তিনি এই মতবাদটি দিয়েছেন, তার নাম অনুসারে মতবাদটি হয়েছে। আমরা জৈবিক দৃষ্টিভঙ্গির ক্রেসমারের শারীরিক গঠন মতবাদের দিকে তাকাই, তাহলে আমরা প্রথমেই দেখি তিনি ব্যক্তিত্বের যে কতগুলো বিশেষ গুণাবলী বা ব্যক্তিত্বের যে মেজাজ বা তার টেম্পারমেন্ট, এটাকে ভিত্তি করে তিনি ব্যক্তিত্বটাকে দুভাগে ভাগ করেছেন। একটাকে বলেছে সাইক্লোয়েড আর আরেকটিকে বলেছে সিজোয়েড। এখন আমরা একটু দেখে নেব সাইক্লোয়েড টাইপের ব্যক্তিত্ব বলতে কারা এবং সিজোয়েড টাইপ ব্যক্তিত্ব বলতে কাদেরকে আমরা বোঝাচ্ছি বা ক্রেসমার কাদেরকে বলেছেন। সাইক্লোয়েড টাইপের ব্যক্তিত্ব যারা হয় তারা একটু শারীরিক গঠনের দিক থেকে একটু খাটো হয়ে থাকে, একটু গোলগাল, একটু স্বাস্থ্যবান বা একটু মেদবহুলও হয়ে থাকে। পাশাপাশি এদের মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের দিকে যদি খেয়াল করি তাহলে দেখা যায় এরা অনেক বেশি মানুষের সঙ্গে মিশতে পারে, অনেক বেশি সামাজিক, অনেক বেশি আবেগপ্রবণ, অর্থাৎ খুব সহজেই হাসতে পারে, খুব সহজেই তারা কাঁদতে পারে, খুব সহজেই উৎফুল্ল হতে পারে, আবেগের বহিঃপ্রকাশটা খুবই স্বতঃস্ফূর্ত হয়ে থাকে। পাশাপাশি এরা একটু বহির্কেন্দ্রিক, বাইরে ঘোরাফেরা, বাইরে একটু বন্ধুদের সঙ্গে মেশা, একটু নেতৃত্ব দেওয়া, এই ধরনের বৈশিষ্ট্যগুলো এদের মধ্যে একটু বেশি থাকে। এই দিয়ে আমরা সংক্ষেপে সাইক্লোয়েডের পরে আমরা চলে আসি সিজোয়েড টাইপের ব্যক্তিত্ব। সেখানেও তোমরা ছবি দেখতে পাচ্ছ, ঠিক ছবি দেখে কিছুটা ধারণা করতে পারছো। ঠিক বলা যায় ঠিক আমরা একটু আগে যেটা আলোচনা করি সাইক্লোয়েডের ঠিক একটু বিপরীতের মতো অবস্থা। এখানে মানুষটি হয়ে থাকে একটু লম্বা, একটু পাতলা, হালকা পাতলা ধরনের এবং শরীরটা দেখেই বুঝতে পারছি যে তেমন মেয়েদের কোনো প্রশ্নই এখানে আসে না। পাশাপাশি এরা মনস্তাত্ত্বিক দিক থেকে এমনটা হয়ে থাকে, এরা সমাজের মানুষের সঙ্গে খুব একটা বেশি মিশতে পারে না, একটু সমাজ বিমুখ হয়ে থাকে। ছবিটার দিকে খেয়াল করলে দেখবে অনেকগুলো মানুষ ডান দিকের ছবিটাতে কথা বলছে, পাশাপাশি একটা মেয়ে দেখো আলাদা হয়ে আছে, নিজেকে সেখানে খাপ খাওয়াতে পারছে না, নিজেকে একাকিত্ব বা আলাদা করে নিয়েছে, অর্থাৎ সামাজিক সম্পর্ক বিমুখ অথবা অন্তর্মুখী বলা হয়ে থাকে এইসব মানুষদেরকে। অর্থাৎ আমরা সাইক্লোয়েডকে বলেছি কিছুটা বহির্মুখী টাইপের, আর সিজোয়েডকে বললাম আমরা অন্তর্মুখী টাইপের ব্যক্তিত্বের অধিকারী। জৈবিক দৃষ্টিভঙ্গির মধ্যে আমরা আরেকটি ভাগের কথা বলেছি ক্রেসমারেরই। ক্রেসমার আবার করেছেন কি, সুস্থ স্বাভাবিক ব্যক্তিদের পর্যবেক্ষণ করে দৈহিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তিনি তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করেছেন। একটিকে বলেছেন পিকনিক, একটিকে বলেছে অ্যাস্থেনিক, একটিকে বলেছে অ্যাথলেটিক। ঠিক জৈবিক দৃষ্টিভঙ্গির মধ্যে ক্রেসমারের এখানে একেবারে সরাসরি শরীরের কাঠামোর উপর ভিত্তি করে এই ভাগটি করেছেন। আমরা এখন দেখে নিই একটু পিকনিক কাদেরকে বলা হয়েছে। পিকনিক বলা হয়েছে তাদেরকেই যারা একটু মেদবহুল, একটু স্বাস্থ্য একটু বেশি অথবা একটু মোটাসোটা। অ্যাস্থেনিক কাদেরকে বলা হয়েছে, যারা একটু পাতলা, হালকা পাতলা ধরনের অথবা একটু স্বাস্থ্য দুর্বল বলে থাকি আমরা। আর অ্যাথলেটিক হচ্ছে খেলোয়াড় অথবা পেশিবহুল অথবা খুব আদর্শ স্বাস্থ্যের অধিকারী, এরকম কিছু ব্যক্তিকে। ঠিক পরের স্লাইডটার মধ্যে একটু খেয়াল করো, আমি যে ব্যাখ্যাগুলো দিলাম, ডান দিকে একদম ডান দিকে যে মানুষটি আছে একটু স্বাস্থ্যবান দেখতে পাচ্ছ, তাকে বলেছে আমরা পিকনিক। তারপরে মাঝে রয়েছে আমাদের সেই অ্যাথলেটিক, যিনি বলা যায় যে পেশিবহুল, সুঠাম দেহের অধিকারী, এরকম কিছু বৈশিষ্ট্য কিন্তু অধিকারী। পাশাপাশি কিন্তু আমরা আরেকটি ভাগ রেখেছি, অনেকটাই দেখা যায় কি পাতলা, হালকা পাতলা ধরনের, এরকম মানুষগুলো বলেছি আমরা তারা অনেকটাই অন্তর্মুখী ধরনেরও হয়ে থাকে। পাশাপাশি আমি এখানে একটু বলে রাখি পিকনিক বৈশিষ্ট্যের যে মানুষগুলো আছে, আবারও একটা স্লাইড তোমরা দেখতে পাচ্ছ, আর একটু পরিষ্কার হয়ে যাবে। একদম ডান দিকে যে ছবি দেখতে পাচ্ছ স্বাস্থ্যবান, সেটা হচ্ছে পিকনিক। তারপরে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যাথলেটিক, আর তারপরে একদম শেষে যেটা আছে সেটা অ্যাস্থেনিক। এরকম তিনটি ভাগকে কিন্তু ক্রেসমার ভাগ করেছে। আর অ্যাথলেটিক বলেছিলাম কি পেশিবহুল বা খেলোয়াড় অথবা সুঠাম দেহের অধিকারী অথবা আদর্শ স্বাস্থ্যবান বা আদর্শ স্বাস্থ্য অথবা আদর্শ মানুষ এদেরকে বলা হয়ে থাকে। দুটো আমরা অ্যাথলেটিকের ছবিও দেখলাম, এর মধ্য দিয়ে অ্যাথলেটিক সম্পর্কে নিশ্চয়ই তোমরা কিছুটা ধারণা পেয়ে গেলে। এবারে আমরা একটু চলে যাই শেলডন, আরেকজন মনোবিজ্ঞানী উইলিয়াম শেলডন, তার মতবাদ আরেকটি আছে, সেটা নাম অনুসারে শেলডনের শারীরিক গঠন মতবাদ। আমরা ছবিটা দেখতে পাচ্ছি শেলডনের, আমরা একটু দেখে নেব শেলডন কিভাবে ভাগ করেছেন। শেলডন বহু সংখ্যক ব্যক্তির নগ্ন দেহের ছবি পর্যবেক্ষণ করে তিনি দেহের বৈশিষ্ট্যকে তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করেন। এক নম্বর ভাগটাকে বলেছে এন্ডোমরফিক, নাম্বার 2 বলেছে একটোমরফিক, আর নাম্বার 3 বলেছে মেসোমরফিক। আমরা একটু খেয়াল করি এই তিনটি বৈশিষ্ট্যের শারীরিক গঠনটা কেমন হয়ে থাকে। ঠিক ছবির দিকে দেখতে পাচ্ছ, একদম যে মাঝখানে ছবিটি আছে দেখো, একটু স্বাস্থ্য বেশি, একটু পেশিবহুল, এটাকে বলেছে
এন্ডোমরফিক। আর একটোমরফিক বলেছে একদম বাম দিকে যেটি আছে পাতলা, একদম চিকন, খুব দুর্বল স্বাস্থ্য। আর মেসোমরফিক বলেছে একদম ডান দিকে যে ছবিটি আছে একদম সুঠাম দেহের অধিকারী, ভালো স্বাস্থ্যের অধিকারী, অনেকটা পেশিবহুল। এরকম তিনটি ভাগ কিন্তু আমরা শেলডনের মধ্যেও দেখতে পাচ্ছি। জৈবিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে শেলডন আরও কয়েকটি ভাগে ভাগ করেছেন। সেখানে আমরা বলে থাকি মূলত এই তিনটি হচ্ছে মানসিক বৈশিষ্ট্যের ভিত্তিতে তিনি ভাগ করেছেন। একটিকে বলেছেন ভিচেরোটনিক, একটিকে বলেছেন সেরিপ্রোটনিক, আর একটিকে বলেছেন সোমাটোটনিক। খুব কঠিন কতগুলো নাম, তোমাদের একটু কষ্ট হচ্ছে আমার বিশ্বাস। তোমরা একটু পড়লে পরে এবং আমার উদাহরণগুলো বা ছবিগুলো দেখলে পরে একটু মিলিয়ে নেবে। আমার বিশ্বাস একটু আত্মস্থ আমাদেরকে করতেই হবে একটু কঠিন হলে পরেও। দেখো ভিচেরোটনিক, এদের কেমন বৈশিষ্ট্য হয়ে থাকে? এরা একটু স্বাস্থ্যবান হয়ে থাকে। এদের এরা খাবার দাবারের দিক থেকে একটু ভোজন বিলাসী বলা হয়ে থাকে, খুব খেতে পছন্দ করে। উপরের দুটো ছবি দেখলেই দেখতে পাচ্ছ কিভাবে খাচ্ছে, কত পরিমাণ খাচ্ছে। অনেকটাই এরা আরামপ্রিয় হয়ে থাকে। নিচের যে দুটো ছবি, সেই দুটো ছবির মধ্যে দেখো কতটা রিল্যাক্স করছে। এর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো যে ভোজন বিলাসী, আরামপ্রিয়। এরপরে আরও বলেছি বন্ধু বান্ধব সঙ্গে গল্প করে, সামাজিক মেলামেশা। পরের স্লাইডটা যদি দেখি আমরা, সেখানে খেয়াল করো, দেখো এরা বন্ধু বান্ধবদেরকে নিয়ে গল্প করতে খুব পছন্দ করে, হৈহুল্য করতে পছন্দ করে, সৈকতে গিয়ে মজা করছে। নিচের ছবিটাতে একসঙ্গে দেখো সবাই কতটা মজা করে কোনো একটি জায়গায় তারা মিলিত হয়েছে। এগুলো হচ্ছে সামাজিক সম্পর্ক বা বন্ধুত্বের যে সম্পর্কের জায়গাগুলো। ঠিক ভিসেরোটনিক যে ব্যক্তিগুলো আছে তাদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করে থাকি। এবার চলে যাই আমরা সেরিপ্রোটনিক। ঠিক যেটা আলোচনা করে আসলাম ভিসেরোটনিক, তার একটি বিপরীতের মতো একটা অবস্থা। এরা কি হয়ে থাকে? এরা একটু আত্মকেন্দ্রিক হয়ে থাকে, এরা একটু আত্মসংযমী হয়ে থাকে। সামাজিক মেলামেশা এরা খুব একটা পছন্দ করে না। চারটি ছবির মধ্য দিয়ে প্রথম ছবিটাতে দেখো বেশ কয়েকজন ছিল, সেখান থেকে নিজেকে কিন্তু আলাদা করে নিয়েছে মেয়েটি। ডান দিকের ছবিটা উপরে দেখতে পাচ্ছ মেয়েটি একাকী বসে আছে। বাম দিকে নিচের ছবিটি অনেক থেকে নিজেকে আলাদা করে সে চলে যাচ্ছে, অন্যরা গল্প করছে, মজা করছে, তার ভালো লাগছে না। এমনকি নিচের ডান দিকের যে ছবিটি আছে সেখানেও দেখো বন্ধু বান্ধব থেকে নিজেকে আলাদা করে নিয়েছে। অর্থাৎ এরা অনেকটাই বলা যায় অন্তর্মুখী ধরনের, অথবা নিজেকে গুটিয়ে রাখতে চায়। আরেকটি ভাগ আছে লাস্ট ওয়ান, এখানে বলছে সোমাটোটনিক। এরা কেমন হয়ে থাকে? এরা অনেক বেশি উদ্যমশীল, অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ, অনেক চ্যালেঞ্জ নিয়ে অনেক কাজ করতে পারে। এরা এরা অনেক ঝুঁকি নিতে পারে অনেক ক্ষেত্রেই। পাশাপাশি এদের মধ্যে আরেকটি জিনিসও লক্ষ্য করা যায়, এরা অনেক সময় একটু আক্রমণধর্মী, অথবা একটু রাগী, অথবা একটু জেদি, এরকম হয়ে থাকে। ডান দিকের ছবিটা দেখলে পরে নিশ্চয়ই বুঝতে পারছো যে কিছুটা রাগ, কিছুটা ক্রোধ, কিছুটা আক্রমণ কিন্তু এদের মধ্যে রয়েছে। এই ছিল মোটামুটি আমাদের ভাগ। এবার আমরা যে ভাগগুলো পড়লাম তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে যে অনেকটাই মিল আছে, এবং একটু মনে হয় একটা আরেকটার মধ্যে অনেক সময় ঢুকে যেতে পারে, এরকমও মনে হয়। ঠিক আমি একটা স্লাইড নিজের মতো করে বানিয়েছি এখানে, এটি বইয়ে নেই। আমার বিশ্বাস যে এইটা তোমার মাথার মধ্যে রাখলে পরে তোমাদের এলোমেলো হবে না। দেখো সাইক্লোয়েড, আমি ঠিক কালারটাও দেখো সাইক্লোয়েডের সঙ্গে লিখেছি এন্ডোমরফিক, লাল কালিতে মিল আছে। ঠিক পিকনিকের সঙ্গে কার আছে? ভিচেরোটনিকের মিল আছে। পাশাপাশি ডান দিকে একটা ছবিও দেখাবার চেষ্টা করেছি, একটু স্বাস্থ্য বেশি, এরা একটু মিশুক, এরা একটু অন্যের সঙ্গে গল্পগুজব করতে একটু সামাজিক হয়ে থাকে। নাম্বার 2 দেখো সিজোয়েট, তার সঙ্গে মিল আছে কার? শেলডনের একটোমরফিকের। এমনকি আমরা দেখতে পাচ্ছি অ্যাস্থেনিক, তার সঙ্গে আছে সেরিপ্রোটনিক। ঠিক কালার দিয়েও তোমরা বুঝতে পারছো যে মিল আছে। আমি তিনটি ভাগ করেছি। ঠিক 2 নাম্বার যেটা কথা বললাম সেটা দেখতে পাচ্ছ, এরা হচ্ছে কীরকম? একটু পাতলা, একটু অন্তর্মুখী টাইপের, একটু মেলামেশা একটু কম পছন্দ করে থাকে। নাম্বার 3 বলেছি অ্যাথলেটিক, আমরা ক্রিসমারের মধ্যে আলোচনা করে এসেছি। পিকনিক, অ্যাস্থেনিক, অ্যাথলেটিক। আর ঠিক ডান দিকে দেখো তার সঙ্গে মেসোমরফিক বা সোমাটোটনিক, অর্থাৎ এরা পেশিবহুল, এরা খেলোয়াড়, এরা একটু স্বাস্থ্য ভালো, সুঠাম দেহের অধিকারী। এদেরকে বলেছি আমরা এই 3 নাম্বার ভাগটা। অর্থাৎ এখানে প্রায় আমরা 5, 6, 11 প্রকার ভাগের কথা বলেছি। ক্রেসপার 5 ভাগে ভাগ করেছেন দুটি ব্যক্তির উপর ভিত্তি করে, শেলডন 6 ভাগে ভাগ করেছেন। এই এতগুলোকে কিন্তু 11টাকে কিন্তু আমরা 3টা সাধারণীকরণের মধ্য দিয়ে একটা জায়গায় কিন্তু পৌঁছাবার চেষ্টা করলাম। এখানে একটু বলে রাখি, সবসময় সব কিছুই একেবারে দৈহিক বৈশিষ্ট্যের ভিত্তি দিয়ে সবটুকু স্বতঃস্ফূর্ত শতভাবে স্বতঃসিদ্ধ হয়ে যাবে এমনটা না। এগুলো বিজ্ঞানীরা তাদের গবেষণার মধ্য দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে এমনটা পেয়েছেন। তবে নিশ্চয়ই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমের জায়গাগুলো কিন্তু আছে। শারীরিক বৈশিষ্ট্যের সঙ্গে মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য সবসময় কিন্তু সমন্বয় একই রকম নাও হতে পারে। এবার আমরা চলে যাই আমাদের 2 নাম্বার যে দৃষ্টিভঙ্গি আছে, মনোগতীয় দৃষ্টিভঙ্গি। এতক্ষণ আমরা জৈবিক দৃষ্টিভঙ্গি আলোচনা শেষ করলাম।
মনোগতি দৃষ্টিভঙ্গিতে বিখ্যাত একজন মনোবিজ্ঞানী, বিশ্বব্যাপী, যার নাম সিগমন্ড ফ্রয়েড। মনোবিজ্ঞানের বাইরের মানুষও বিজ্ঞানীর নাম জেনে থাকেন, এবং তার যে মতবাদ, সেই মতবাদটা খুবই আলোড়ন সৃষ্টি করে। তার উপর ভিত্তি করেই এই মনোগতীয় দৃষ্টিভঙ্গি। তার মতবাদটার নাম হচ্ছে সাইকোঅ্যানালাইসিস থিওরি বা মনসমীক্ষণ মতবাদ। এবং আমরা এখানে বলে থাকি যে এই মতবাদের যে প্রবর্তক, সেখানে সিগমন্ড ফ্রয়েডের কথাই সবচেয়ে সবার আগে চলে আসে। তিনি কি বলেছেন, তিনি আসলে মানব আচরণ ব্যাখ্যা করতে গিয়ে মানুষের অবচেতন যে শক্তি আছে বা মনোগতীয় যে ভূমিকা আছে, এইটার উপরই সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ মানুষ যে সব আচরণগুলো করে, যার মধ্যে দিয়ে তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে থাকে, এর মধ্যে একটা পর্যায়ে আমরা আলোচনা করব যে চেতন মন, প্রাক চেতন মন, অবচেতন মন, এগুলোর মধ্য দিয়ে কিন্তু তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। তো অবচেতন যে শক্তিটি আছে, এই অবচেতন শক্তিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে বা ব্যক্তিত্বের ভূমিকার ক্ষেত্রে। এরকম একটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু আমাদের সিগমন্ড ফ্রয়েড এই মনোগতীয় দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা করেছেন বা দেবার চেষ্টা করেছেন। আমরা খুব সংক্ষেপে এই মনোগতীয় দৃষ্টিভঙ্গির মধ্যে সিগমন্ড ফ্রয়েড যে ভাগ তিনটি করেছেন, সেই ভাগ তিনটি একটু দেখে নেই। তিনি ব্যক্তিত্বের কাঠামো বলেছেন, স্ট্রাকচার অফ পার্সোনালিটি। নাম্বার খ বলেছেন ব্যক্তিত্বের বিকাশ, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। নাম্বার গ বলেছেন ব্যক্তিত্বের গতিশীলতা, ডাইনামিক্স অফ পার্সোনালিটি। এই তিনটি বিষয় নিয়ে আমরা সংক্ষেপে আলোচনার জায়গায় যাব। এখানে একটু বলে রাখি, ব্যক্তিত্বের কাঠামো, ব্যক্তিত্বের বিকাশ নিয়েই বেশ খানিকটা আলোচনায় হয়তো যাব। গতিশীলতা নিয়ে খুব একটা কথা বলার দরকার নাই। পাশাপাশি একটু বলে রাখি যে ব্যক্তিত্বের এই মতবাদ বা সিগমন্ড ফ্রয়েডের কথাগুলো তোমরা উপর ক্লাসে উঠবে যখন, আবার যদি তোমাদের পড়ার সুযোগ হয় সিগমন্ড ফ্রয়েড সম্পর্কে, তখন অনেক বিস্তারিত জানতে পারবে। আমরা আজকে তোমাদের সংক্ষেপে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখো, তিনি ব্যক্তিত্বের যে মানসিক যে কাঠামো, সেই কাঠামো নিয়ে ব্যক্তিত্ব গঠিত, সেটাকে তিনি তিনটি ভাগে ভাগ করেছেন। একটিকে বলেছে আদিসত্তা বা ইদম বা ঈদ, নাম্বার 2 বলেছে অহম বা ইগো, আর নাম্বার 3 বলেছি অতি অহম বা সুপার ইগো। আমরা একটু এই তিনটা যদি ব্যাখ্যা করি, আদিসত্তা বা ইদম একটা মানুষের মধ্যে এই জিনিসটি থাকে, এটি হচ্ছে এমন শুধুমাত্র মানুষের কামনা বাসনার জায়গাগুলো, শুধুমাত্র চাওয়া পাওয়ার জায়গাগুলো, শুধু প্রত্যাশাগুলো, অথবা আমি শুধু পেতেই চাই, এরকম একটা বিষয়কে। ঠিক একটি বাচ্চা যখন ছোট থাকে, তখন তার খুব বেশি বিচার বুদ্ধি ক্ষমতা থাকে না, সে যেটা চায় সেটা সে পেতেই চায়, তার পিছনে যুক্তি বা অন্য ধরনের কোনো কিছু সে কিন্তু বুঝতে চায় না, তার কামনা সে পূরণ করতে চায়। অহংটা হচ্ছে এরকম যে মানুষের যখন একটু বিবেক বুদ্ধিগুলো একটু বাড়তে থাকে, তখন সে বাস্তবতাগুলো বুঝতে চেষ্টা করে, বাস্তবতা অনুযায়ী তার কোনো কিছু চাহিদা থাকলে পরে সেই চাহিদাটা সে চাওয়ার প্রত্যাশা করে থাকে। অর্থাৎ এটা চাওয়া উচিত হবে কি হবে না, চাবো কি চাবো না, বা বাস্তবতা অনুযায়ী কীভাবে পেতে পারি, এই ব্যাপারটা ইগো। আর মানুষ যখন আরেকটু বড় হয়ে যায়, অতি অহম বা সুপার ইগো জিনিসটা অনেক বেশি মাত্রায় বিকশিত লাভ করে থাকে। এটি হচ্ছে ব্যক্তির নীতি, নৈতিকতা, মূল্যবোধ, এগুলোর উপর ভিত্তি করে ব্যক্তি অনেক কিছু হওয়া উচিত বা উচিত না, চাওয়া উচিত কি চাওয়া উচিত নেই, জায়গাগুলো তিনি বিবেচনা করে থাকেন। আমরা একটু সংক্ষেপে দেখি আদিসত্তা বা ইদমের মধ্যে। দেখো, ছোট্ট একটি বাচ্চা কোনো কিছু পাওয়ার জন্য জেদ ধরেছে, এটা তাকে পেতেই হবে। তার বাবার দেওয়ার সামর্থ্য আছে কিনা বা মায়ের দেওয়ার সামর্থ্য আছে কিনা কিছুই সে বুঝতে চেষ্টা করে না, তার চাই চাই পেতেই হবে। এই কামনা বাসনাগুলো বলেছি আমরা ইদম। পরের স্লাইডটার দিকে খেয়াল করো, দেখো ছোট্টটাকে আমরা দেখিয়েছি একটু ঈদ, আর একটু বড় সেটাকে দেখিয়েছি ইগো, আর সবচেয়ে বড় যেটা তাকে দেখিয়েছি আমরা সুপার ইগো। মাঝখানে চলে আসি ইগো। অর্থাৎ ইগো বলেছি যে বাস্তবতাটা একটু বোঝার চেষ্টা করে, কোনটি হওয়া উচিত কোনটা হওয়া উচিত না, চাবো কি চাবো না, পাওয়া দরকার কি দরকার না, বা কীভাবে আমি পেতে পারি, তার সেই জায়গাগুলো সে বোঝার চেষ্টা করে। আর সুপার ইগো হচ্ছে কি, সে বোঝার যেমন চেষ্টা করে, পাশাপাশি তার নীতি নৈতিকতা, সামাজিক যে মূল্যবোধগুলো আছে, এগুলোর উপর অনেক বেশি গুরুত্ব দিয়ে সেটি তার পাওয়া উচিত কি উচিত না, করা উচিত কি উচিত না, সেই নীতি নৈতিকতার জায়গায় যেয়ে থাকে। অর্থাৎ ছোট থাকলে পরে তার মধ্যে দেখো আমরা ইগো দেখিয়েছি, ঈদ দেখিয়েছি, তার থেকে একটু বড় ইগো, আর সবচেয়ে বড় বলেছি সুপার ইগো। এখানে একটু পরিষ্কার করি, শুধু ছোটোর মধ্যে ঈদ থাকে ব্যাপারটা এরকম না, মাঝারির মধ্যে ইগো থাকে বা বড়দের মধ্যে সুপার ইগো থাকে ব্যাপারটা কিন্তু এরকম না। একটি ছোট্ট গল্প বলি, সেই গল্পের মধ্যে দিয়ে তোমার কাছে একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করি। যে ধরো যে বড় মানুষটি এখানে হচ্ছে বাবার চরিত্রে আছে, আর দুটি সন্তান, এই তিনজন মিলে রাজশাহীর একটি আম বাগানে গিয়েছেন, তারা সেই বাগানটি দেখবে। ছোট্ট সন্তানটি বাগানে গিয়ে হাতের কাছে আমগুলো ছিল, আমগুলো সে পেতে চাচ্ছে, আমগুলো নিতে চাচ্ছে, কিন্তু তার থেকে বড় সন্তান যেটি আছে সে বলল যে না, এটা কি আসলে নেওয়া ঠিক হবে, কি নেব, কি বাবাকে বলি বা অন্য কাউকে বলি, বা আসলে কি আমাদের এটা এমনি এমনি নেওয়া যাবে, এই জায়গাগুলো ভাবার চেষ্টা করছে বড় সন্তানটি। আর বাবা একটা পর্যায়ে গিয়ে বলে দিল যে না, এটি উচিত হবে না, এটা আমরা দেখতে এসেছি বাগান, এটি কিন্তু অন্যের বাগান, অন্যের আম, কাজে এটা কিন্তু আমাদের নেওয়া যাবে না।
ঠিক এভাবেই বাবা নীতি নৈতিকতার জায়গা থেকে বোঝাবার চেষ্টা করবে। এখানে বলে রাখি যে একই বয়সেরও কিন্তু মানুষের মধ্যে কিন্তু তিনটিই থাকতে পারে, সবার মধ্যেই সবগুলো থাকতে পারে। আমরা সাধারণত বলবার চেষ্টা করি ছোট বাচ্চা বোঝে না, তার বুদ্ধিশুদ্ধি তত বেশি বিকশিত হয় না বলেই সে হয়তো জেদ ধরে, এই জন্য বলেছি তার কামনা বাসনাটা বেশি। মাঝখানে ইগোকে বলেছে সে বাস্তবতা বোঝার চেষ্টা করে, আর বাবা বাস্তবতার সঙ্গে নীতি নৈতিকতাটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা যে ধারণাটি পেলাম সেখান থেকে বলতে পারি একটা মানুষের মধ্যে তিনটেই থাকে, যার মধ্যে যেটির বহিঃপ্রকাশ বেশি থাকে, যেটি প্রকট অনুযায়ী সেটার বহিঃপ্রকাশ ঘটে থাকে। দেখো এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, সেখানে বলেছে একই বয়সের একই প্রায় লেভেলের তিনজন মানুষ, একজন ইড, একজন ইগো, একজন সুপার ইগো। ইড বলেছে আই ওয়ান্ট নাও ইট নাও, আই ওয়ান্ট ইট নাও, আমি এখনই এটা চাই। মাঝখানে ইগো দেখো বলেছে আই নিড টু ডু এ বিট অফ প্ল্যানিং টু গেট ইট, আমাকে একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে বা একটা প্ল্যান করতে হবে, তারপরে বাস্তবতা অনুযায়ী এটা আমাকে চাইতে হবে বা পেতে হবে। আর সুপার ইগো বলেছে কি ইউ ক্যান নট হ্যাভ ইট, তুমি এটা পেতে পারো না, ইটস নট রাইট, এটা তোমার অধিকার না, এটা তোমার ঠিক হবে না, এটার মধ্যে এই জায়গাগুলো ভাবতে হবে, এটা তোমার জন্য নয়। এরকম একটি জায়গা থেকে আমরা সুপার ইগো, আমরা একটা ছবি দেখে এসেছি মাথার মধ্যেই, মস্তিষ্কের মধ্যে আমাদের আসলে এই চিন্তার জায়গাগুলো থাকে বলেই একটা মস্তিষ্কের ছবি দিয়েই কিন্তু সেখানে ঈদ ইগো সুপার ইগো দেখানো হয়েছে। তিনজন দেখো ঈদ ইগো সুপার ইগো, ঈদ দেখো কোথাও একটা যাবে আনন্দ ফুর্তি করতে বা কোনো একটা উৎসবে হয়তো যেতে চায়, কিন্তু ইগো কি করেছে তাকে টেনে ধরেছে, আর সুপার ইগো বলছে না ওখানে আমাদের যাওয়া ঠিক হবে না, সে দাঁড়িয়ে আছে। তাহলে ইগো মাঝখান থেকে দুজনের মধ্যে সমন্বয় করবার চেষ্টা করেছে, ঈদকে চেপে ধরেছে আর সুপার ইগোকে বোঝাবার চেষ্টা করছে চলো একটু যাই, আমাদের কোনো একটু যাওয়া দরকার। এই যে একটা সমন্বয়ের কাজ, এই কাজটি করে থাকে আমাদের ইগো, অর্থাৎ একজনের চাওয়া পাওয়া, একজন বাস্তবতা আর একজন নীতি নৈতিকতা মূল্যবোধের জায়গায়। এখানেও ঠিক এই ছবির মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি সুপার ইগো হচ্ছে সে বিচারকের জায়গায় আছে, ইগো মাঝখানে সে বাস্তবতা বোঝার চেষ্টা করে, আর ঈদ হচ্ছে শুধুমাত্র তার চাই আর চাই। ঠিক একইভাবে আরেকটি ছবি দেখিয়েছি, দেখো শুধুমাত্র জাস্ট প্লিজার, শুধুমাত্র ঈদের ক্ষেত্রে শুধু চাই চাই। আর একদম নিচের ছবিটি হচ্ছে ইগো, সে বলেছে ম্যাচিউর অ্যাডাপটিভ বিহেভিয়ার, সে আসলে খাপ খাওয়ানোর জন্য যে আচরণটি করা দরকার, একটু ছাড় দেয়া, দুজনের মধ্যে একটু সমন্বয় করা, এই আচরণটি করতে চায়। আর সুপার ইগো সে মোরাল ইথিক্যাল ভ্যালুজ যেগুলো আছে এগুলোকে মেনটেন করেই কিন্তু সেই কাজটি করতে চায়। অর্থাৎ আমরা আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, সব মানুষের মধ্যেই সব বৈশিষ্ট্যের সমন্বয় আছে, তারপরেও কিছু কিছু সমাজের মানুষের কাছ থেকে কিছু কিছু আমরা বেশি দেখতে চাই। একজন বিচারকের কাছ থেকে আমরা নিশ্চয়ই একটু সুপার ইগোর জায়গাটা একটু বেশি দেখতেই চাইতে পারি, নীতি নৈতিকতা বা যা কিছু বলেছে তার উপর ভিত্তি করে তাকে বিচারের জায়গাটায় যেতে হয়। একজন শিক্ষকের কাছ থেকেও নিশ্চয়ই আমাদের অনেক বেশি বাস্তবতার সঙ্গে সুপার ইগোটা অনেক বেশি, তার নীতি নৈতিকতার মূল্যবোধটা আমরা স্ট্রং দেখতে চাই। এগুলো আমরা বিভিন্ন সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন রোল প্লে করে থাকে, যার কারণে সমাজের মানুষের চাহিদাও কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন মানুষের কাছ থেকে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি। এবারে একটু চলে আসলাম, তোমাদের নিশ্চয়ই এক নাগারে অনেকক্ষণ ধরে কথা শুনছো, একটি ছবি দেখতে পাচ্ছ, দেখেই নিশ্চয়ই তোমরা এতক্ষণ ক্লাসরুমে থাকলে একটু চিৎকার পেরে উঠতে, টাইটানিকের ছবি তাই না? এবং এই ছবিটি এখন যদি দেখতে পারতাম আমাদের ক্লান্তিও কেটে যেতে পারতো। এবং সেই টাইটানিক নামটি হয়েছিল সেই জাহাজকে কেন্দ্র করে, সেই জাহাজের ছবিটিও দেখতে পাচ্ছ। আমরা নিশ্চয়ই চলচ্চিত্রটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কিন্তু একটি চুম্বক অংশ দেখতে পাচ্ছি, এবং সেই যে বিখ্যাত টাইটানিক যেটি ধ্বংস হয়েছিল সেই টাইটানিকের ছবিটিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে একটু বলে রাখি কেন আমরা এই টাইটানিককে এখানে নিয়ে আসলাম। এখানে একটু বলে রাখি টাইটানিক যে ধ্বংস হয়েছিল তোমরা নিশ্চয়ই জানো যে একটি বরফখণ্ডের সঙ্গে কিন্তু ধাক্কা লেগে এই টাইটানিকটি বিধ্বস্ত হয়েছিল। অর্থাৎ এই জাহাজের যে চালক ছিলেন, যিনি পরিচালনা করছিলেন, তিনি দূর থেকে সেই বরফখণ্ডটিকে দেখতে পারেননি, বরফখণ্ডের খুব সামান্য অংশই দেখা যাচ্ছিল। বরফখণ্ডের যে একটা বড় অংশ নিচে একদম ভূমি পেতে আছে সেটি কিন্তু সেই পরিচালক বা চালক কিন্তু বুঝতে পারেননি, যার কারণে কিন্তু সেই বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগেই কিন্তু এই বিশাল অংশের এই বিশাল এই জাহাজটি কিন্তু বিধ্বস্ত হয়েছিল। অর্থাৎ এই বিশাল বরফখণ্ডটি, এই টোটালটাকেই আমরা সিগমন্ড ফ্রয়েডের ভাষায় আমরা বলতে পারি, এইটাকে তিনি বলেছেন মন, তারই তিনটি স্তরের কথা বলেছেন। ঠিক আমরা চলে আসছি সেই মহাসাগরে, যেখানে একটি বরফ ডুবে আছে, দেখো তার খুব সামান্য অংশই দেখা যাচ্ছে। দূর থেকে সেই জাহাজ চালাতে গিয়ে সেই অংশটি দেখা যায়নি বা দেখতে পারেনি বা খেয়াল করতে পারেনি, বা দেখতে পেলে উনি বুঝতে পারেননি নিচে সেই বরফটির এত বিশাল অংশ থাকতে পারে যে বিশাল অংশের সঙ্গে ধাক্কা লাগলে জাহাজটি ধ্বংস হতে পারে। অর্থাৎ সিগমন্ড ফ্রয়েড বলার চেষ্টা করেছেন আমাদের মনের সবচেয়ে বড় অংশটাই হচ্ছে একদম পানির নিচে, যেটা দেখা যায় না। ঠিক যে অংশটুকু দেখতে পাই সেটাকে বলেছে উনি কনসাস বা চেতনমন। ঠিক পানির কাছাকাছি নিচে নিচে যে অংশটিকে থাকে সেটাকে বলেছে উনি প্রি কনসাস বা প্রাক সচেতন।
আর একদম যেটা একেবারে দেখা যায় না, একদম গভীরে থাকে, সেটাকে বলেছে আনকনশাস বা অবচেতন মন। অর্থাৎ আমরা সেই বরফখণ্ডের যে অংশটি আমরা দেখতে পাই, যে অংশ ওইটুকু হচ্ছে, সেই ছোট্ট অংশটি হচ্ছে আমার চেতন মন। এই চেতন মন দিয়ে আমরা কি করে থাকি, আমরা আমাদের দৈনন্দিন জীবনের সচেতন আচরণগুলো করে থাকি। আর ঠিক কিছু কিছু আছে প্রাকচেতন বা প্রিকনশাস, পানির কাছাকাছি গেলে পরে দেখা যায়, ঠিক পানির ঠিক নিচে নিচেই যে অংশটুকু আদো আদো দেখা যায়, আদো আদো দেখা যায় না, ঠিক এটাকে বলেছে প্রিকনশাস। ব্যাপারটা হচ্ছে আমরা অনেক কিছু মনে করতে গিয়ে, মনে আনতে গিয়ে আমাদের এই প্রাকচেতন আমাদেরকে সহযোগিতা করে। কিভাবে? ধরো এরকম একটা ব্যাপার যে পরীক্ষার হলে তুমি পরীক্ষা দিতে গিয়েছো, তোমার অনেক কিছু মনে আসছে, খুব সুন্দর লিখে যাচ্ছ, সেগুলো হচ্ছে তোমার চেতন মন থেকে এসছে। আর কিছু কিছু তোমার মনে আসছে আদো আদো, আর কিছু কিছু কষ্ট কষ্ট করে তোমাকে মনে আনতে হচ্ছে। এই যে কষ্ট করে মনে আসছে, এটা হচ্ছে প্রাক চেতন থেকে। আর কিছু অংশ তুমি টোটালি ভুলে গিয়েছো, কিছুতেই পরীক্ষা হলে তুমি মনে আনতে পারছো না, সেটা হচ্ছে অবচেতন বা আনকনশাস। তাহলে দেখো, খুব সামান্য অংশই আমার সচেতন, তারপরে মাঝামাঝি জায়গায় আমার প্রাকচেতন, এবং সবচেয়ে বড় অংশটি হচ্ছে অবচেতন। অর্থাৎ আমরা যে আমাদের যে আচরণগুলো করে থাকি, তা এই সচেতন অংশ দিয়েই করে থাকি, খুব সামান্য অংশ দিয়ে করে থাকি। প্রাকচেতনেরও কিছু কিছু আচরণ করি, আর সবচেয়ে বড় যে আমাদের আচরণগুলো ঘটে থাকে, সেগুলো কিন্তু আমাদের যে অবচেতন মনটা আছে, সেই অবচেতন মনটাই ঘটিয়ে থাকে। তোমরা মাঝে মাঝে খেয়াল করবা, আমরা অনেক সময় অনেক কিছু করি, কেন এটা বলছি, কেন এটা ভাবছি, হিসাব মিলাতে পারি না, কারণ ওটা তো আমার সচেতনের সঙ্গে মেলে না, বাস্তবতার সঙ্গে মেলে না। তারপরেও কেন মনে আসছে? ওই যে অবচেতন মনে যে অনেক জিনিসগুলো তোমার খেলা করছে, যা লুকিয়ে আছে, সেই জিনিসগুলো ওখান থেকে উঁকি মারে, মাঝে মাঝে কিছু কিছু বের হয়ে আসে। আমরা আমাদের স্বপ্নের জগতে দেখবা যে অনেক কিছু আমরা ভাবি, তা কিন্তু আমরা মনে আনতে পারি না যখন জেগে উঠি। কারণটা হচ্ছে সেই সেই স্বপ্নের জগতে কিন্তু এই অবচেতন অংশটি বা আনকনশাস মাইন্ডটি খুব বড় অংশ কাজ করে থাকে, বা সবচেয়ে বড় অংশটি কাজ করে থাকে। এমনকি বলে থাকি আমরা, স্বপ্নের প্রায় বলা যায় যে 2-4-5%ও কিন্তু আমরা বাস্তবতায় যখন ফিরে আসি, জেগে উঠি, তখন মনে রাখতে পারি না। কারণ হচ্ছে ওই আনকনশাস মাইন্ডে আমি অনেক কিছু চিন্তা করি, ভাবি, সেগুলো হয়তো খেলা করে, কিন্তু সেটা কখনো কখনো দেখা গেলো স্বপ্নের মধ্য দিয়ে সেটি বহিঃপ্রকাশ ঘটে। এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে সামাজিকভাবে নিষিদ্ধ, অথবা সমাজ সেটাকে অনুমোদন দিতে যায় না, সেই জায়গাগুলো কিন্তু আমরা অনেক সময় আমাদের অবচেতন মনে ভেবে থাকি, সেগুলো কখনো কখনো বহিঃপ্রকাশ ঘটে থাকে। আমরা আরেকটি দেখো স্লাইড দেখি, সেখানে আরেকটু পরিষ্কার হই। একদম উপরে যে সূর্যের আলো পড়েছে, সেটাকে বলেছি আমরা কি, কনশাস বা চেতন। তার ঠিক ঢেউ দিয়ে গেল মাঝখানে, দেখো সেটাকে বলেছে প্রিকনশাস। আর একদম ঢেউয়েরও ঠিক নিচের অংশটি আছে, বড় অংশটি, সেটাকে বলেছে আমরা আনকনশাস। তার সঙ্গে আমরা একটু ইগো সুপার ইগোর একটু সমন্বয় ঘটাই। ছবিটা দেখলেই খেয়াল করবে, এই বরফখণ্ডটাকে আমরা দুটি ভাগে ভাগ করলাম, মাঝামাঝি মাঝামাঝি ভাগ করে ডান দিকে যে দুটি অংশ, তার একটি অংশকে, উপরের অংশটাকে বলেছে ইগো, নিচের অংশটিকে বলেছে ইগ, আর বাম দিকে যে অংশটিকে আছে বরফখণ্ডের, সম্পূর্ণটাই হচ্ছে সুপার ইগো। এখন একটু মিলিয়ে নেই। ইগো দেখো, ইগো কোন জায়গাটুকু ধরে আছে, প্রথম যে ডান দিকের অংশটি, তাহলে কি সে কিছুটা আছে চেতন জায়গায়, কিছুটা আছে প্রাক চেতন জায়গায়, আর কিছু অংশ কিন্তু তার অবচেতন জায়গায় বা আনকনশাস জায়গায়ও আছে। ঈদ কোথায় আছে? ঈদের যে অংশটি একদম নিচের যে ত্রিভুজের মতো বলতে পারি, সেই অংশটি, অর্থাৎ তার অবস্থানটি কিন্তু একেবারেই বলা যায় টোটালটাই অবচেতন অংশে, আনকনশাস। আর সুপার ইগোর দিকে খেয়াল করো, বাম দিকের পুরো অংশটা, তার কিছু অংশ সাদা, তার মানে হচ্ছে চেতন, মাঝামাঝি ঢেউয়ের অংশটা, একটি অংশ সেটা হচ্ছে প্রাকচেতন, আর একদম নিচের যে অংশটি আছে সেটা হচ্ছে আনকনশাস। অর্থাৎ আমরা বলতে পারি ইগো তিনটিরই একটি সমন্বয় আছে, আবার সুপার ইগোর মধ্যেও তিনটির সমন্বয় আছে, কোনোটি বেশি কোনোটি হয়তো কম, কিন্তু ঈদের মধ্যে কিন্তু শুধুমাত্র সেই অবচেতন মনে আমার যা কিছু আছে সেগুলোই আমরা চেয়ে থাকি। অর্থাৎ যুক্তি বুদ্ধি কোনো কিছুই ভাবতে চাই না, আমার পেতেই হবে, চাইতেই হবে। এমনকি আমরা বলে থাকি, শুধুমাত্র বয়সের ভিত্তিতেই নয়, একটি প্রাপ্তবয়স্ক মানুষ যখন হয়, বুদ্ধিশুদ্ধি যখন বিকাশ ঘটে থাকে, তখনও আমরা দেখে থাকি এই তিনটির কিভাবে তার মধ্যে বিকাশ হয়। আমরা অনেক সময় আমাদের বিভিন্ন সমাজে লক্ষ্য করে থাকি, কিছু মানুষ অনৈতিক কাজ করে, দুর্নীতি করে, অর্থাৎ সেই মানুষটার মধ্যে কিন্তু ইগো সুপার ইগো সবই রয়েছে, কিন্তু মানুষটি কেন আজকের দিনে এসে তার সুপার ইগোটাকে সে জাগ্রত করতে পারেনি? অর্থাৎ তার মধ্যে সেই ঈদ বা কামনা বাসনা এত বেশি মাত্রায় আছে, সে যুক্তি বুদ্ধি নীতি নৈতিকতা মূল্যবোধ সব বাদ দিয়ে সে শুধুমাত্র কামনা বাসনার মতো, একটি ছোট্ট বাচ্চা যেমন শুধুমাত্র কামনা বাসনা অনেক সময় চায়, ঠিক তেমনটি সে প্রত্যাশা করে থাকে। এই কারণেই সেই মানুষটি সুপার ইগোটাকে দুর্বল করে দিয়ে অন্যগুলোর প্রকট হওয়ার মধ্য দিয়ে কিন্তু সে এই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকে।
আমরা লক্ষ্য করে থাকি অনেক সময় একটি ছোট বাচ্চা তার বিভিন্ন বয়স স্তরের মধ্য দিয়ে মধ্য বয়স, শেষ স্তর বয়স, ছোট বয়স, সব বয়স স্তরে কিন্তু তার নীতি নৈতিকতা মূল্যবোধগুলো অনেক বেশি শক্তিশালী রেখে থাকেন, স্ট্রং রেখে থাকেন। অর্থাৎ ছোট্ট একটি মানুষ হলে মধ্যেও কিন্তু তার মধ্যেও কিন্তু ইগো, সুপার ইগো অথবা সুপার ইগোর জায়গাটা অনেক বেশি স্ট্রং থাকতে পারে। অর্থাৎ বয়স বড় বিষয় না, বিবেচ্য বিষয় হচ্ছে আমি বিষয়গুলোকে কিভাবে নিয়েছি। এই সংক্ষেপে আমরা একটু চেষ্টা করলাম, অনেক কথা ব্যক্তিত্বের এই কাঠামোর মধ্যে সিমন বলেছেন। আমরা আরেকবার একটু খেয়াল করি, ঠিক যে তিনটা আমরা ভাগ আলোচনা করে আসলাম। দেখো, মানব মনের তিনটি স্তর ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, এভাবে ভাগ করেছেন আমাদের সিগমন্ড ফ্রয়েড। এবার একটু চলে যাই আমাদের ব্যক্তিত্বের বিকাশ। 2 নাম্বার যে ভাগটি আছে ব্যক্তিত্বের বিকাশ, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি, সেখানে তিনি কি করেছেন, সেখানে 5টি ভাগে তিনি ভাগ করেছেন। আমরা একটু দেখে নেই সেই 5টি ভাগ কি। মুখ পর্যায় বা ওরাল স্টেজ, এটা হচ্ছে 1 থেকে 1.5 বছর বয়স পর্যন্ত এদেরকে বলেছি। এখানে বলে নেই সিগমন্ড ফ্রয়েড বলেছেন যে মানুষের যে ব্যক্তিত্বের বিকাশ, এটি তার ছোটোবেলা থেকে তার বিকাশটা কিভাবে প্রত্যেকটা পর্যায়ে হয়েছে তার উপর ভিত্তি করে পরবর্তী জীবনে গিয়ে সেগুলোর বহিঃপ্রকাশ ঘটে থাকে। তো এই মুখ পর্যায় বা ওরাল স্টেজের মধ্যে বলা হয়ে থাকে এই বয়সের মধ্যে তাদের যে মুখের যে কাজগুলো আছে এই কাজগুলো কিভাবে হয়। অর্থাৎ এই সময় কী করে থাকে, বাচ্চা মাতৃস্তনে দুগ্ধ পান করে থাকেন, সে মুখটাকে ব্যবহার করে সে কোনো কিছু ছোটোখাটো কোনো কিছু কামড় দেয়, সে কোনো কিছু চিবায়। এই জায়গায় তার বিকাশগুলো কেমন হয়েছে এরপর ভিত্তি করে পরবর্তীতে দেখা যায় যে তার ব্যক্তিত্বের এই বহিঃপ্রকাশ ঘটে থাকে। যদি কোনো কারণে তার এই পর্যায়ের বিকাশটা ঠিকমতো না হয় তাহলে দেখা যায় সে কখনো কখনো খুব বেশি তর্ক করে থাকে, কখনো কখনো দেখা গেল তার আক্রমণাত্মক বা মুখ দিয়ে তার অসংগঠিত কথাবার্তা বের হয়ে আসে। এরকম কিছু কিছু কিন্তু আমরা আচরণ খেয়াল করে থাকি। পাশাপাশি আমরা যদি পরের যে ভাগটি আছে অ্যানাল স্টেজ, অর্থাৎ একটু যখন বড় হয় তখন তার মধ্যে সেই অ্যানাল স্টেজ যেটি আছে সেই অ্যানাল স্টেজের সেই বিকাশটি আমরা খেয়াল করে থাকি। 1.5 বছর বয়স থেকে 3-4 বছর বয়স পর্যন্ত তার অ্যানাল স্টেজ। এখানে কি হয়ে থাকে, সেই শিশুটির তার যে ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে এই অ্যানাল অংশটি বা তার পায়ু অংশটি মুখ্য একটি ভূমিকা পালন করে থাকে। কিভাবে পালন করে, অর্থাৎ এই সময় কি করে থাকেন, সে যে পায়খানা করেন অথবা সে যে টয়লেটে যায় তার এই কাজটি কতটুকু তার তৃপ্তিদায়ক হয়ে থাকে। অনেক সময় দেখা যায় কি এই সন্তানেরা তারা এই কাজটি করতে গিয়ে অনেক সময় সুখবোধ করে না, অথবা তার এই কাজটি করতে গিয়ে তার নেতিবাচক কিছু কিছু অভিজ্ঞতা হয়ে যায়। অনেক সময় দেখা যায় কি সে মা হয়তো তার এই জিনিসটা, এই ময়লাটা পরিষ্কার করতে গিয়ে একটু বিরক্ত বোধ করে থাকেন, অথবা একটু তার সঙ্গে একটু অন্যরকম আচরণ করে থাকেন। বাচ্চারা কিন্তু বুঝতে পারে এগুলো। পরবর্তীতে দেখা যায় যে তার যখন আবারও সেই টয়লেট বা পায়খানা যখন তার চাপ আসে তখন কি করে থাকেন, সে মা যদি একটু বিরক্ত হয়, একটু তার সঙ্গে নেতিবাচক আচরণ করে, এর মধ্য দিয়ে তার মধ্যে এরকম হয় যে এই কাজটি আসলে পরে বা এটি সময় হলে পরে মা তো একটু বিরক্ত হয়ে থাকে, কাজে এটিকে মানে একটু চেপে রাখতে হবে, বা সে মল না করার একটা তার মধ্যে প্রবণতা চলে আসে। অর্থাৎ এই যে একবার সে এইটাকে তার একভাবে করতে চায়, কিন্তু মায়ের আচরণের পরিপ্রেক্ষিতে অথবা পারিপার্শ্বিক অন্যান্য যারা আছে তাদের আচরণের পরিপ্রেক্ষিতে সে যখন দেখে যে এখানে তৃপ্তিদায়ক জায়গার থেকে একটা অতৃপ্তির জায়গাও আছে, তখন সে কী করে থাকেন, এটাকে চেপে রাখতে চায়। এর মধ্য দিয়ে কী হয়, পরবর্তী জীবনে গিয়ে তার বহিঃপ্রকাশ ঘটে থাকে যে সে হয়তো একটু কৃপণ টাইপের, অথবা একটু অন্তর্মুখী টাইপের, অথবা দেখা গেল যে অন্যের থেকে নিজেকে একটু সরিয়ে রাখা, এরকম কিছু কিছু বৈশিষ্ট্য কিন্তু তার মধ্যে লক্ষ্য করা যায়। ঠিক সিগমন্ড ফ্রয়েড এভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করেছে। নাম্বার 3 যেটা বলেছি আমরা লৈঙ্গিক পর্যায় বা যেটাকে বলেছেন ফ্যালিক স্টেজ, অর্থাৎ দেখা যায় যে কি যে শিশুটি আস্তে আস্তে একটু বড় হচ্ছে, অর্থাৎ 3-4 বছর থেকে 5-6 বছর বয়স যখন হয় তখন তার মধ্যে এই জায়গাটায় বিকাশ লাভ করে থাকে। আমরা দেখে থাকি যে ফ্যালিক স্টেজের মধ্যে হয় কি যে লৈঙ্গিক পর্যায়ে বা লিঙ্গ পর্যায়ে তার ব্যক্তিত্বের বিকাশের জায়গাটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই সময় সে ছেলে বা মেয়ে তাদের লিঙ্গ সম্পর্কে সচেতন হয়, এবং আমরা লক্ষ্য করে থাকি যে তারা তার ছেলে সন্তানটি তার বাবার সঙ্গে মেলাবার চেষ্টা করে, মেয়ে সন্তানটি তার মার সঙ্গে মেলাবার চেষ্টা করে। এর মধ্য দিয়ে কখনো কখনো এক ধরনের ইতিবাচক, কখনো কখনো নেতিবাচক, অর্থাৎ মেয়ে সন্তানটির মধ্যে কখনো কখনো হীনমন্যতাও কাজ করে থাকে, যে মনে হয় যে হয় ঠিক ছেলের মতো না, বা বাবার থেকে মনে হয় একটু কিছুটা ঘাটতি আছে, এরকম কিছুটা দৃষ্টিভঙ্গি চলে আসে। পাশাপাশি আবার ছেলে সন্তানটির মধ্যে এরকমও চলে আসে তার মায়ের প্রতি একটা আলাদা দুর্বলতা, আলাদা একটা টান, তার প্রতি একটা ভালো লাগা, একটা কামনা বাসনাও বিকাশ লাভ একটা অবস্থা কিন্তু এই জায়গাটা আমরা লক্ষ্য করে থাকি।
ঠিক মেয়ের ক্ষেত্রেও ঠিক উল্টো, মায়ের থেকে তার দেখা বাবার প্রতি তার টান বেশি, ভালোবাসা স্নেহ বা এই জায়গাগুলো কিন্তু অনেক বেশি। অর্থাৎ এখানে একটি ঘটনার কথা আমরা জানি, ওডিপাস কমপ্লেক্সের কথা বলে থাকে, বা ক্যাস্ট্রেশন কমপ্লেক্স বা এরকম কিছু বিষয় এখানে আছে, যে অর্থাৎ ছেলে সন্তানটি মার প্রতি দুর্বল হয়ে যায় এবং মেয়ে সন্তানটি কিন্তু বাবার প্রতি দুর্বল হয়ে যায়। এরকম কিছু কথাও কিন্তু সিগমন্ড ফ্রয়েড বলবার চেষ্টা করেছেন। এগুলো অনেক বিস্তারিত আলোচনার জায়গা। আমরা যদি আরও ভবিষ্যতে কখনো এই সাইকোঅ্যানালিসিস তোমাদের পড়ার সুযোগ হয়, এগুলো আরও বিস্তারিত আলোচনার জায়গায় আমরা নিশ্চয়ই যাব। তো সেখান থেকে আমরা একটু চলে আসি যে আমাদের প্রসূতিকাল বা ল্যাটেন্সি পিরিয়ড, যেটাকে বলেছি আমরা 5-6 বছর থেকে 11-12 বছর বয়স পর্যন্ত যেটি হয়ে থাকে। এই সময়টা অনেকটা বলে যে প্রসূতি মানে সুপ্ত অবস্থা থাকে, একটু সব কিছুই বলা যায় অনেকটা অবচেতন যে পর্যায়টি থাকে সেরকম একটি জায়গায় এটা লুকিয়ে থাকে। তাদের ছেলেদের সঙ্গে মিশতে, মেয়েদের সঙ্গে মিশতে, এবং পাশাপাশি তারা তাদের কিছুটা সময় বলা যায় এই সময়টা কিছুটা বৈশিষ্ট্যের জায়গা থেকে তারা খুব বেশি আদান প্রদানের জায়গায়ও যায় না, অনেকটা নিজেকে আলাদা আলাদা করে রেখে একটু সুপ্ত অবস্থার মধ্য দিয়ে তাদের সময়টি কাটিয়ে যায়। এরপরে দেখা গেল যৌন পর্যায় বা যেটাকে বলেছি আমরা জেনিটাল স্টেজ, 11-12 বছর থেকে বৃদ্ধ বয়স। অর্থাৎ এই যৌন পর্যায়ে শুরু হয়ে থাকে সন্ধিকাল বলে থাকি আমরা, পিউবার্টি পিরিয়ড। এখান থেকে বলা যায় যে বয়োবৃদ্ধি পর্যন্ত ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে তার যে ব্যক্তিত্ব বিকাশের যে শারীরিক অঙ্গের জায়গা থেকে বলেছে, তার যে যৌন অঙ্গগুলো আছে সেই যৌন অঙ্গের জায়গায় গিয়ে সেই ব্যক্তিত্বের বিকাশটা ভর করে থাকে এবং তার সেখানকার বিকাশ কীরকম হয়ে থাকে তাই পরিপ্রকাশ ঘটে থাকে। অর্থাৎ তারা তাদের যৌন অঙ্গ সম্পর্কে, যৌন কার্যক্রমগুলো সম্পর্কে অথবা বিষয়গুলো সম্পর্কে তারা একটু জানার সুযোগটা পায় এবং এর মধ্য দিয়ে একটা পর্যায়ে গিয়ে এর সঙ্গে সম্পৃক্ত হয়ে নিজেরা একটা প্লিজার বা আনন্দ বা একটা ব্যক্তিত্বের বিকাশের একটি জায়গায় গিয়ে থাকে। আমরা সংক্ষেপে একটু আলোচনা করবার চেষ্টা করলাম। নাম্বার 3 হচ্ছে সংলক্ষণ দৃষ্টিভঙ্গি বা ট্রেড পার্সপেক্টিভ। যদি আমরা এরকম খেয়াল করি, সংলক্ষণ মানে হচ্ছে কি লক্ষণ, কতগুলো বৈশিষ্ট্য দেখা যায়। ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে বোঝায় বা বৈশিষ্ট্য যা আমরা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে পৃথক করতে পারি। সংলক্ষণ ব্যক্তির আচরণকে প্রভাবিত করে থাকে এবং সংলক্ষণগুলো বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। একটু আগেই বলেছি এগুলো কতগুলো লক্ষণ, তার মধ্যে আনন্দ, প্রফুল্লতা, উদারতা, এই সব লক্ষণগুলো দেখেও বোঝা যায় তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যটা কেমন হতে পারে বা কেমন ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। দেখো যে ক্রাইডার বলেছে, ট্রেট আর রিলেটিভলি স্টেবল ক্যারেক্টারিস্টিক্স অফ এ পারসন অ্যান্ড ক্যান বি মেজার্ড। অর্থাৎ এই যে লক্ষণগুলো এগুলো কিন্তু জাস্ট শুধুমাত্র বহিঃপ্রকাশ একটা আবেগের মধ্য দিয়ে এমনটি না, এগুলো অনেকটাই অতগুলো স্থায়ী কতগুলো বৈশিষ্ট্য এবং এগুলো ব্যক্তির মধ্যে থাকে, স্থায়ী অবস্থা থাকে এবং এগুলোকে কী করা যায়, পরিমাপও করা যায়। এই পরিমাপ করে আমরা বুঝতে পারি ব্যক্তিত্বটা কেমন ধরনের। সংলক্ষণ দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আমরা আলোচনা করলাম। এগুলো খুব একটা পরীক্ষায় তোমাদের আসবে এমনটা না, আমাদের একটু জানা দরকার। ক্যাটেলের সংলক্ষণ মতবাদ একটি আছে, ক্যাটেলস ট্রেড থিওরি। আলপোর্টের সংলক্ষণ মতবাদ আছে, আলপোর্ট ট্রেড থিওরি। এবং নাম্বার 3 কার্ল ইয়ংয়ের মনোবৈজ্ঞানিক মতবাদ। আমরা সিলেবাসকে কেন্দ্র করে এই তিনটা নিয়ে একটু জাস্ট নাম জানলাম। এবার একটু কার্ল ইয়ংয়ের যে মনোবৈজ্ঞানিক মতবাদগুলো আছে এই মতবাদ নিয়ে একটু আমরা কথা বলবো। এইটা পরীক্ষায় অনেক সময় এসে থাকে, অনেকটাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেই জায়গাগুলোই আলোচনা একটু জোর দেবার চেষ্টা করছি। কার্ল ইয়ংয়ের ছবি দেখতে পাচ্ছ। তিনি ব্যক্তিত্বকে মূলত দুভাগে ভাগ করেছেন, একটা বলছে অন্তর্মুখী ব্যক্তিত্ব বা ইন্ট্রোভার্ট পার্সোনালিটি, আরেকটিকে বলেছি বহির্মুখী ব্যক্তিত্ব বা এক্সট্রোভার্ট পার্সোনালিটি। এর বাইরেও তিনি কখনো কখনো বলেছেন বা অন্যান্য মনোবিজ্ঞানীরা মূলত বলার চেষ্টা করেছেন উভমুখী ব্যক্তিত্ব বা এম্বিভার্ট নামেও কিন্তু আরেকটি ব্যক্তিত্ব আছে। আমরা একটু চলে যাই অন্তর্মুখী এবং বহির্মুখী ব্যক্তিত্ব কি, এইটা একটু বোঝাবার জন্য। অন্তর্মুখী নাম থেকে কি বোঝা যায়, নিজের মুখী, আর বহির্মুখী মানে হচ্ছে বাইরের দিকে মুখ। এইখান থেকে আমরা একটু দেখি তো কীভাবে পরিষ্কার হওয়া যায়। ছবিটার দিকে একটু খেয়াল করো। একটা ছবির মধ্য দিয়ে দেখা আরোগুলো বাইরের দিকে, অর্থাৎ এটা বহির্মুখী। বাম দিকের যে ছবিটি আছে এই মানুষটি তার বহির্মুখী বৈশিষ্ট্য, আর ডান দিকের ছবিটি অন্তর্মুখী, ভিতরের দিকে দেখো অ্যারোগুলো দেওয়া আছে, নিজেকে ভিতরের দিকে রাখতে চায়। আরেকটি ছবি দেখতে পাচ্ছ, এটার মধ্যে ঠিক একইভাবে বাম দিকের ছবিটি কি এখানে উল্টো, বাম দিকেরটা হচ্ছে ভিতরের দিকে অর্থাৎ অন্তর্মুখী, আর ডান দিকের ছবিটি দেখো সব কিছু আলোকিত করে বাইরে বের হয়ে আসছে, তার মানে তার বৈশিষ্ট্যটা হচ্ছে বহির্মুখী। আরেকটি ছবি দেখতে পাচ্ছ, দেখো লেখাই আছে এক্সট্রোভার্ট, একেবারে আনন্দ ফুর্তি, নিজেকে একদম উজাড় করে দিচ্ছে। আর ইন্ট্রোভার্ট হচ্ছে কি একদম চুপচাপ, একদম বিছানায় দেখো নিজেকে গুটিয়ে রাখবার চেষ্টা করছে। এ থেকে আমরা ধারণা পেতে পারি এক্সট্রোভার্ট ভার্সেস ইন্ট্রোভার্ট। একদিকে উদ্যম বাইরে,
আর একদিকে ঘরকুনো হয়ে ঘরে বই পড়ছে অথবা বসে আছে। নিশ্চয়ই তোমাদের এখন প্রশ্ন করতাম, বলো তো দেখি দুজনের মধ্যে কে এক্সট্রোভার্ট কে ইন্ট্রোভার্ট। আমার সামনে থাকলে নিশ্চয়ই উত্তর দিতে পারতে। বাম দিকের যে ছবিটি আছে সেটি হচ্ছে ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী, আর ডান দিকে দেখো সেলফি তুলছে, ঠিক এর মধ্য দিয়ে আমরা বলতে পারি বহির্মুখী। এখানে বলে রাখি, এই একটি ছবি কিন্তু একটা মানুষের অন্তর্মুখী বা বহির্মুখী বোঝাবে না, সব কিছুর সমষ্টি যেহেতু অন্তর্মুখী বহির্মুখী। আমরা ছবিগুলো দিয়ে জাস্ট কিছু কিছু বৈশিষ্ট্য জাস্ট বলার চেষ্টা করছি, তবে এটাও ঠিক একটি বৈশিষ্ট্যই কিন্তু একটা মানুষের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশের জন্য যথেষ্ট নয়। দেখো ছবি দেখলে বুঝতে পারছো, বাম দিকেরটি কি বহির্মুখী আর ডান দিকেরটি অন্তর্মুখী। এখানেও নিশ্চয়ই বুঝতে পারছো, চারজন মানুষ, পিছনে তিনজন, সামনে একজন, কে অন্তর্মুখী? ঠিক সামনে যে মেয়েটি ওদের থেকে আলাদা হয়ে গেল। দেখো এটা কি হয়ে থাকে, এই ইন্ট্রোভার্ট মানুষগুলো আমরা একটা বৈশিষ্ট্য দেখতে যাই, এই মানুষগুলো একটু অন্তর্মুখী, নিজেকে গুটিয়ে রাখতে চায়, এরা একটু স্বার্থপর ধরনের হয়ে থাকে। দেখো কেক কাটছে তার জন্মদিনে, কত বড় কেক, পাশে একজন এসছে, কিন্তু সে কিন্তু তার কেকটা সে ভাগ দিচ্ছে না, সে একাই খাবে, সে কতটা দেখো স্বার্থপর। আমাদের ছবি বলে দেয় অন্তর্মুখী বৈশিষ্ট্যের মানুষগুলো কেমন হয়ে থাকে। এরা কি হয়ে থাকে, এরা একটু উদাসীন টাইপের হয়ে থাকে, নিজেকে নিজের মধ্যে লুকিয়ে রাখে। পাশে দেখো পেপার পড়ছে উপরের ছবিটি, এবং ঠিক সামান্য দূরেই একজন ছবি তুলছে, তার সেদিকে খেয়াল নেই পাশে একজন থাকতে পারে। এমনকি একদম নিচের যে ছবিটি আছে দেখো, সে বনে গিয়েছে শিকার করতে, সেই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে দেখতে যাচ্ছে কোথায় কি আছে সেই প্রাণী, অথচ তার পাশেই একটি প্রাণী এসে অবস্থান করছে, একই সঙ্গে সহবাস বলা যায়, তাও সে বুঝতে পারছে না। কতটা উদাসীন হতে পারে একটি ছবি বলে দেয়। এই অন্তর্ভুক্তি মানুষগুলো কারা হয়ে থাকে, এরা অনেক বেশি হয়ে থাকে কি, অনেক বেশি সৃজনশীল হয়ে থাকে, অনেক বেশি চিন্তাশীল হয়ে থাকে, অনেক সৃষ্টিশীল কাজ এরা করতে পারে। আমরা লক্ষ্য করে থাকি কবি, সাহিত্যিক, লেখক, চিন্তাশীল ব্যক্তি যারা আছেন, এরা কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু অন্তর্মুখী ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে। আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পাচ্ছি, আমরা আবার ডান দিকে জাতীয় কবি আমাদের কাজী নজরুল ইসলামকে দেখতে পাচ্ছি। কবি মানে হচ্ছে চিন্তাশীল মানুষ, ক্রিয়েটিভ মানুষ, সৃজনশীল মানুষ, সৃষ্টিশীল মানুষ, যাদেরকে আমরা অন্তর্মুখীর মধ্যে এখানে ব্যাখ্যা করেছি। তবে একটু বলে রাখি যে কারো একটি দুটি বৈশিষ্ট্যই কিন্তু সবসময় অন্তর্মুখী বহির্মুখী করে না। আবার অনেকের মধ্যেই কিন্তু আমরা বলতে পারি এর মধ্যে কিন্তু অন্তর্মুখী বৈশিষ্ট্য আছে, বহির্মুখী বৈশিষ্ট্য কিছু কিছু আছে, এর মধ্যে দিয়ে তাদেরকে কিন্তু আমরা উপমুখী ব্যক্তিত্বের অধিকারীও বলতে পারি। কাজেই এখানে কবি বা সাহিত্যিক এই অর্থে আমি ছবি দেখিয়েছি মানেই ব্যাপারটা এমন না যে তারা একেবারেই তারা অন্তর্মুখী, তাদের মধ্যে বহির্মুখী বৈশিষ্ট্যটা নাই, এমনটি কিন্তু বলার কোনো সুযোগ নাই। এমনকি আমরা তাদের বিভিন্ন রচনার মধ্য দিয়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি তাদের মধ্যে যে একটা চিন্তা, চেতনা, উদ্যম, তা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক বহির্মুখী বৈশিষ্ট্য প্রকাশ। আরেকবার দেখেছি আমরা বিজ্ঞানী, শিল্পী, এরা যেহেতু ক্রিয়েটিভ কাজ করে, সৃজনশীল কাজ করে, এই জন্যই বলেছে অন্তর্মুখী। স্যার জগদীশ চন্দ্র বসুকে দেখতে পাচ্ছি আমরা বাম দিকে, আর ডান দিকে আমাদের জয়নুল আবেদিনকে দেখতে পাচ্ছি, যারা আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ, যারা আমাদের অহংকারের জায়গা, তারা অনেক বেশি সৃজনশীল মানুষ। এবার চলে আসি একটু বহির্মুখী ব্যক্তিত্ব। দেখো হৈহুল্য করছে, আনন্দ ফুর্তি করছে, এক্সট্রোভার্ট, ছবি বলে দেয় বহির্মুখী ব্যক্তিত্ব। দেখো কিভাবে সে হাত নেড়ে উদ্যম প্রকাশ করছে, ডান দিকের মেয়েটিও দেখো উৎফুল্ল। এরা কি হয়ে থাকে, এদের বৈশিষ্ট্যের মধ্যে এরা ভ্রমণপ্রিয় হয়ে থাকে, ভ্রমণ করতে পছন্দ করে থাকে বহির্মুখী ব্যক্তিত্ব। দুটো ছবি ডান দিকে বাম দিকে, এরা ভ্রমণ করছে, অর্থাৎ বাইরে ঘুরতে পছন্দ করে থাকে এরা। এদের মধ্যে অনেকের মধ্যেই এরা এরা খেলোয়াড়দের মধ্যে অনেক বেশি বহির্মুখী ব্যক্তিত্ব, এরা অনেক নেতৃত্ব দিতে পছন্দ করে, নেতা হয়ে থাকে। আমরা দুজনকে দেখতে, আমাদের দেশের একেবারে প্রাণ যারা, সেই খেলোয়াড়দেরকে আমরা দেখতে পাচ্ছি এই ছবির মধ্য দিয়ে। একজন তিনজনকে কিন্তু একদম দেখা যাচ্ছে, তোমরা নিশ্চয়ই খুব ভালো চিনতে পারছো, তাদেরকেও আমরা কিন্তু সেই বহির্মুখী ব্যক্তিত্বের মধ্যেই বলেছি। নিচের যে ছবিটি আছে দেখো, নেতা নেতৃত্ব দিচ্ছে, সে সেখানে ব্রিফ করছে, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু বহির্মুখী ব্যক্তিত্ব। বহির্মুখী ব্যক্তিত্বের মধ্যে অনেক ক্ষেত্রেই এরা ব্যবসা করার একটা প্রবণতা, অর্থাৎ বড় বড় ব্যবসা, নেতৃত্ব দেওয়া, নিজের একটা অবস্থা তৈরি করা, দুটো ছবির মধ্য দিয়ে কিন্তু আমরা সেই জায়গাটা দেখতে পাচ্ছি। এই ছিল মোটামুটি কার্ল ইয়ংয়ের দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে ভাগগুলো। এবার একটু চলে আসি আমাদের 4 নাম্বার যে ভাগটি আছে, আচরণগত দৃষ্টিভঙ্গি বা বিহেভিয়ারাল পার্সপেক্টিভ। তোমরা বুঝতে পারছি যে একটু ক্লান্ত হয়ে যাচ্ছ, তো এখানে চলে আসি। মনোবিজ্ঞানের বিভিন্ন ঘটনাগুলিকে আমরা কি করে থাকি, আচরণের উপর ভিত্তি করে ব্যাখ্যা করে থাকি আমাদের আচরণগত দৃষ্টিভঙ্গির মধ্যে। অর্থাৎ মনোবিজ্ঞানের বিভিন্ন ঘটনাকে আমরা আচরণের উপর ভিত্তি করে ব্যাখ্যা করব। এই জন্যই আচরণকে দেখা যায়, আচরণকে পর্যবেক্ষণ করা যায়, আচরণকে পরিমাপ করা যায়। এই জন্য আচরণবাদীরা পর্যবেক্ষণযোগ্য এবং পরিমাপযোগ্য যে আচরণ, এটাকেই মনোবিজ্ঞানের বিষয়বস্তু হিসেবে ধরেছেন এবং বলেছেন মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান।
এবং এই আচরণগত দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে শিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন মতবাদ কিন্তু বিকশিত হয়েছে। আমরা দেখেছি যে বিশেষ করে স্কিনারের যে মতবাদটি আছে সে ব্যক্তিত্বের ক্ষেত্রেও এখানে বলবর্ধকের পরিপ্রেক্ষিতে যে মানুষের ব্যক্তিত্বের মধ্যে একটি পরিবর্তন আসে, চেঞ্জ আসে, সেই কথাগুলো বলার চেষ্টা করেছেন। এমনকি বান্দুরা বা সামাজিক শিক্ষণ মতবাদ যেটি আছে বিজ্ঞানী বান্দুরা দিয়েছেন, সেখানেও কিন্তু সেই জায়গাগুলোর উপর ভিত্তি করে কিভাবে শিক্ষণ বা মানুষ শেখে বা মানুষের লার্নিং হয় এই জায়গাগুলো ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। আমরা এর থেকে বেশি আলোচনায় গেলাম না, কারণ এগুলো তোমাদের পরীক্ষায় আসে না, বা এগুলো শুধুমাত্র তোমাদের বইয়ে কিছুটা আলোচনা আছে বলেই সংক্ষেপে একটু ধারণা দেবার চেষ্টা করলাম। এবার চলে আসি একটু মানবিক দৃষ্টিভঙ্গি, এটাও একটু সংক্ষেপে কথা বলি। আব্রাহাম মাসলো হচ্ছে এই দৃষ্টিভঙ্গির প্রবর্তক। মানবিক দৃষ্টিভঙ্গি কাকে বলে? যে দৃষ্টিভঙ্গিতে আচরণ ব্যাখ্যায় ব্যক্তির ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি, সমস্যা, পছন্দ, স্বাধীনতা, আত্মোপলব্ধির চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়, তাকে বলেছে আমরা মানবিক দৃষ্টিভঙ্গি। অর্থাৎ সেই ব্যক্তির উপরে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, সে কি পছন্দ করে কি করে না, তার অনুভূতি কি, তার আবেগ কি, এর উপর ভিত্তি করেই তার চাহিদাগুলো কি, এটার উপর ভিত্তি করেই ব্যক্তিত্বের বিকাশ কীভাবে হয় সেটা ব্যাখ্যা করেছে মানবিক দৃষ্টিভঙ্গির মধ্যে। এখানে আব্রাহাম মাসলো তার ব্যাখ্যার মধ্যে তিনি বলেছেন যে মানুষের বিভিন্ন রকম চাহিদা থাকে, একটি চাহিদা পূরণ হওয়ার পরে আরেকটি চাহিদা মানুষের মধ্যে আসে। মানুষের মধ্যে সবার প্রথমে তার শারীরিক চাহিদাগুলো থাকে, সেগুলো পূরণ হলে পরে একটা পর্যায়ে তার নিরাপত্তার চাহিদা আসে। এরপরে ধাপে ধাপে দেখা গেল কি একেবারেই গিয়ে এক্সট্রিম পর্যায়ে গিয়ে দেখা গেল তার আধ্যাত্মিক বা তার বৈষয়িক বা তার সেই চূড়ান্ত জায়গার মধ্য দিয়ে কিন্তু সে তার চাহিদাটাকে নিয়ে যায়, এবং এর মধ্য দিয়ে সে কিন্তু ধাপে ধাপে তার পরিতৃপ্তির জায়গাগুলো অর্জন করে থাকে। এভাবেই তার একটি ধাপ যদি অর্জন হয় তাহলে তার ব্যক্তিত্বের বিকাশটা একভাবে হয়, আরেকটি ধাপ হলে পরে আরেকটু সে এগিয়ে যায়, আরেকটি মানুষ কি হয় তার চরম একটি পর্যায়ে কিন্তু সে গিয়ে উপস্থিত হয়ে থাকে। আমরা যদি আরেকটা দৃষ্টিভঙ্গি খেয়াল করি, আমাদের কার্ল রজার্স সেখানে বলেছেন, কার্ল রজার্স তার ব্যক্তিকেন্দ্রিক মতবাদের মধ্যে বলেছেন যে এটাকে বলেছে পার্সন সেন্টার্ড বা ক্লায়েন্ট সেন্টার্ড মতবাদ, অর্থাৎ মক্কেল কেন্দ্রিক চিকিৎসা পদ্ধতি এটাকে বলা থাকে। এই মতবাদের মধ্যে বলেছি আমরা যে মক্কেলের উপরে বা সেই ব্যক্তির উপরে যার ব্যক্তিত্ব পরিমাপ করা হচ্ছে তার ইচ্ছা অনিচ্ছা, তার ভালো লাগা, সেটাকে গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ তার কথাগুলোই শোনা হয়। সেই কথাগুলো শুনেই যিনি মনোবিজ্ঞানী বা যিনি ব্যক্তিত্ব পরিমাপ করছেন তিনি সেই মতের উপর ভিত্তি করে, তার কথার উপর ভিত্তি করে এটাকে ব্যাখ্যা করবার চেষ্টা করেন। এভাবে আমরা বলেছি যে কার্ল রজার্স তার ব্যক্তিকেন্দ্রিক মতবাদের মধ্য দিয়েও মানবিক দৃষ্টিভঙ্গিগুলোর কথাই বলার চেষ্টা করেছি। এরপরে আরেকটি স্লাইডের দিকে যে আমরা খায় দেখো, আমরা চলে এসেছি কোন জায়গাটায়, এর মধ্য দিয়ে আমাদের কি হয়ে গেল, আমাদের 5টি দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের হয়ে গেল, অর্থাৎ আমাদের যে প্রথম যে দুটো শিখন ফল ছিল এই দুটো শিখন ফল আলোচনা হয়ে গেল। আমরা এবার চলে আসি আমাদের সর্বশেষ যে শিখন ফলটি আছে, সেই শিখন ফলটি হচ্ছে ব্যক্তিত্বের মূল্যায়ন বা পরিমাপ। আমরা সর্বশেষ শিখন ফলের সঙ্গে যুক্ত হলাম। দেখে নেই আমরা আমাদের সর্বশেষ শিখন ফলে একটা ছবি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, লেখা আছে কি মাঝখানে দেখো লেখা আছে টেস্ট, না অভিক্ষা লেখা আছে, পার্সোনালিটি টেস্ট। তাহলে ব্যক্তিত্বের অভিক্ষার মধ্য দিয়ে পরিমাপ করা যায়। তাহলে একটু সবার আগে বলে রাখি, আসলে ব্যক্তিত্ব পরিমাপ করা দরকার কেন পরিমাপ করি আমরা? ব্যক্তিত্ব পরিমাপ করি এই ব্যক্তিত্বের উপর ভিত্তি করেই ব্যক্তিরকে জানা যায়। যে স্লাইডটি দেখতে পাচ্ছ দেখো, বিভিন্ন মানুষ বিভিন্ন বৈশিষ্ট্যের, তাদেরকে পরিমাপ করলে পরে বোঝা যাবে এক এক ব্যক্তি যে এক এক ধরনের। বিজ্ঞানভিত্তিকভাবে পরিমাপ করার জন্য কতগুলো পদ্ধতি আমাদের অভিক্ষা আছে। পরের যে ছবিটি দেখতে পাচ্ছ দেখো, যে এই ছবি দেখেও কিন্তু বোঝা যায়, বাম দিকে দেখো অফিসে একজন কম্পিউটারে বসে আছে, দুটো পা উঁচু করে বসে চেয়ারের উপর তুলে জুতো দুটো নিচে দিয়ে বসে আছে, অফিসে এভাবে বসে। এ থেকে কিন্তু তুমি বলতে পারো এই মহিলাটি কেমন ব্যক্তিত্বের অধিকারী। পাশাপাশি ডান দিকের যে মানুষটি আছে সেও দেখো ল্যাপটপ টেবিলের উপরে সেখানে বসে সে কোনো কিছু দেখাচ্ছে বা ইঙ্গিত করছে। একটা অফিসে এভাবে একটি জায়গায় বসে, এর মধ্য দিয়েও কিন্তু বোঝা যায় তার ব্যক্তিত্বটা কেমন। আরও অন্য যে ভূমিকাগুলো আছে তার মধ্য দিয়েও কিন্তু আমরা ধরে নিতে পারি আপাত দৃষ্টিতে কে কেমন ব্যক্তিত্বের অধিকারী। ঠিক এমনিভাবে আমাদের বিভিন্ন প্রফেশনে বিভিন্ন রকম লোক লাগে, বিভিন্ন পেশায় বিভিন্ন ধরনের লোক দরকার হয়। এই লোক বাছাই করার জন্য আমাদের কী করতে হয়? ব্যক্তিত্ব পরিমাপ করতে হয়। ব্যক্তিত্ব পরিমাপ করে আমরা বুঝতে পারি যে কাকে কোন কাজে লাগাবো। ছবি দেখেই বুঝতে পারছো যে নিশ্চয়ই সেরকম কিছু কথাবার্তা হচ্ছে, কে কী বৈশিষ্ট্যের অধিকারী, কাকে দিয়ে কীরকম কাজ হতে পারে, সেভাবেই তাকে সেই পেশায় যুক্ত করা।
তাহলে আমরা অ্যাট এ গ্লান্স একটু দেখে নেই ব্যক্তিত্বের মূল্যায়ন বা পরীক্ষা কি। ব্যক্তিত্বের পরীক্ষা হচ্ছে এমন কৌশল যা সঠিকভাবে এবং ধারাবাহিকভাবে ব্যক্তিত্বের পরিমাপ করে। এটা একটা পরীক্ষা বা এটাকে বলছে অভীক্ষা, যা দিয়ে ব্যক্তিত্ব পরিমাপ করা হয়। কেন পরিমাপ করি একটু আগে বলেছি, বিভিন্ন পেশায় লোক নিয়োগ করতে হবে, তার জন্য দরকার মানসিক রোগীদেরকে চিকিৎসা করতে গেলে ব্যক্তিত্ব জানা দরকার। নিজের এবং অন্যের মানসিক চাপ যদি আমি কমাতে চাই বা নিয়ন্ত্রণ করতে চাই বা উদ্বেগ কমাতে চাই, তাহলে কিন্তু আমার ব্যক্তিত্ব পরিমাপ করা দরকার। নিজের জীবনের বা অন্যের জীবনের জীবনসঙ্গী বাছাই করতে গেলে পরে কিন্তু ব্যক্তিত্ব জানা দরকার। নিজেকে জানা, নিজেকে বোঝা, নিজের অবস্থাকে পরিমাপ করতে গেলেও কিন্তু ব্যক্তিত্বের মধ্য দিয়ে আমরা সেই কাজটি করতে পারি। তো আমরা এর মধ্য দিয়ে একটু জানার চেষ্টা করলাম ব্যক্তিত্বের পরিমাপ কেন দরকার। এবার একটু দেখে নেই যে ব্যক্তিত্ব আসলে পরিমাপ করব কিভাবে। ব্যক্তিত্ব পরিমাপ করার জন্য প্রধানত দুটি অভীক্ষার কথা বলা হয় একটু বড় সেন্সে। একটি হচ্ছে প্রক্ষেপণমূলক অভীক্ষা বা প্রজেক্টিভ টেস্ট, আরেকটি বলেছে অপ্রক্ষেপণমূলক অভীক্ষা বা নন প্রজেক্টিভ টেস্ট। প্রক্ষেপণমূলক অভীক্ষাকে আবার দেখো তিনটি ভাগে আমরা ভাগ করেছি। একটি রোশাক কালিসাব অভীক্ষা, একটি কাহিনী সম্পর্কন অভীক্ষা, একটি শব্দ অনুষঙ্গ অভীক্ষা ইত্যাদি বলেছে, আরও আছে। অপ্রক্ষেপণমূলক অভীক্ষা কোনগুলো? এগুলো বলেছে সাক্ষাৎকার, প্রশ্নমালা এবং পরিস্থিতিমূলক অভীক্ষা। আমরা এখন এই জায়গাগুলোকে একটু সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করব। প্রথমে আসি প্রক্ষেপণমূলক অভীক্ষা বা প্রজেক্টিভ টেস্ট। প্রক্ষেপ মানে কি? প্রতিফলন। প্রতিফলন কিভাবে হয়? আয়নার সামনে দাঁড়ালে কি হয়? প্রতিফলন হয় না? ঠিক যা তাই হুবহু ভেসে ওঠে না। দেখো ছবিটি দেখতে পাচ্ছ, দেখো আয়নার সামনে দাঁড়িয়ে আছে এবং সেটারই প্রতিফলন কিন্তু হুবহু আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে প্রক্ষেপণ, যা তাই হুবহু। আরেকটি ছবি দেখতে পাচ্ছ, ঠিক আয়নার দিকে ঠিক যেভাবে আমরা দেখতে, প্রত্যেকটা জায়গা দেখে তো নিখুঁতভাবে ঠিক যা তারই কিন্তু প্রতিফলন ঘটছে। অর্থাৎ এই প্রক্ষেপণমূলক অভীক্ষার মধ্য দিয়ে যে কাজটি করা হয় সেটি হচ্ছে ব্যক্তি যে বৈশিষ্ট্যের অধিকারী সেই বৈশিষ্ট্যটাই তো তার আয়নার মধ্যে প্রতিফলন ঘটছে, তার চেহারাটি হুবহু উঠে আসছে। ঠিক এমনিভাবে বিজ্ঞানীরা কী করবেন? এই প্রক্ষেপণমূলক অভীক্ষার মধ্য দিয়ে তার সামনে আয়নার মতো করে, ঠিক আয়না যেরকম সাদা পরিষ্কার স্বচ্ছ কোনো কিছুই নেই, তার সামনে এমন একটা জিনিস ধরা হচ্ছে যা দিয়ে সেই ব্যক্তিত্বেরই বহিঃপ্রকাশ ঘটছে, ঠিক এমনিভাবে এই ব্যক্তিগুলোর ব্যক্তিত্ব পরিমাপ করার জন্য প্রক্ষেপণমূলকভাবে এমন কিছু উদ্দীপক উপস্থাপন করা হবে, এমন একটি অবস্থা সৃষ্টি করা হবে যার মধ্য দিয়ে সেই সাদা একটি জায়গায় ব্যক্তির ব্যক্তিত্বের যে বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশগুলো সেগুলো সুন্দরভাবে ফুটে ওঠে। এভাবেই প্রতিফলন হওয়ার মধ্য দিয়ে ব্যক্তিত্বের বিকাশ ঘটে বলেই বলা হয়েছে প্রক্ষেপণমূলক অভীক্ষা। আমরা একটু সংক্ষেপে যদি একটু সংজ্ঞার দিকে খেয়াল করি, ব্যক্তির কাছে একটি অস্পষ্ট, ব্যর্থবোধক এবং অসংগঠিত উদ্দীপক উপস্থাপন করে তাকে এর প্রতি প্রতিক্রিয়া করতে বলা হয়। এই প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে ব্যক্তির ব্যক্তিত্ব পরিমাপ করা হয় বলেই এটাকে বলা হয় থাকে প্রক্ষেপণমূলক অভীক্ষা। কি কি বললাম? অস্পষ্ট, ব্যর্থবোধক, অসংগঠিত উদ্দীপক। অস্পষ্ট মানে ঠিকমতো বোঝা যাবে না, সব পরিষ্কার হবে না। ব্যর্থবোধক মানে নানা রকম অর্থ হতে পারে। অসংগঠিত মানে সাজানো গোছানো নয়। এরকম উদ্দীপক উপস্থাপনের মধ্য দিয়ে ব্যক্তিত্ব পরিমাপ করা হয়। আমরা নাম দুটো বলেছিলাম, একটি বলেছিলাম রোশাক কাল, তিনটার মধ্যে দুটো নিয়ে আমরা আলোচনা করব। একটি হচ্ছে রোশাক কালিসাব অভীক্ষা, একটি কাহিনী সম্পর্কন অভীক্ষা। রোশাক কালিসাব অভীক্ষা নিয়ে প্রথমে একটু কথা বলি। এই মতবাদটা বা এটি দিয়েছেন হচ্ছে হারব্যান্ড রোশাক, সুইজারল্যান্ডের একজন মনোচিকিৎসক। 1921 সালে তিনি দিয়েছেন এবং এখানে সে কালির সাপ ব্যবহার করেছেন। ছবির পিছনে দেখতে পাচ্ছ 10টি কালির সাপ এখানে আছে। এই সাপগুলোর উপর ভিত্তি করেই ব্যক্তি প্রতিক্রিয়া করে এবং তারপর ভিত্তি করেই তার পরিমাপ করা হয়। 10টি কালির সাপযুক্ত কার্ড রয়েছে। এই কার্ডগুলোর মধ্যে কীরকম? 5টি কার্ড আছে কালো এবং ধূসর বর্ণের, 1, 4, 5, 6, 7 নং কার্ড। 2টি আছে কালো এবং লাল বর্ণের, 2 নম্বর এবং 3 নম্বর কার্ডটি, এবং 3টি কার্ড আছে 8, 9, 10। আমি একটু রঙিন করে দেওয়ার চেষ্টা করেছি। এই 3টি হচ্ছে বিভিন্ন রঙের। আমরা এখন একটু খুব সংক্ষেপে যদি এই একটু আত্মস্থ করতে পারি, আমরা বলেছিলাম কি, খেয়াল করো একটু, আমরা 2 আর 3কে বলেছি লাল এবং কালো বর্ণের, 2 আর 3। এরপরে আমরা একটু মনে রাখবো 1 থেকে 1 নাগারে আমরা 5টা চলে যাব। 1, 2, 3 বাদ দিয়ে 3, 4, 5, 6 এই কটাকে বলেছি আমরা কি? 5টি হচ্ছে ধূসর বর্ণের, কালো বা ধূসর বর্ণের। আর শেষের 3টি হচ্ছে কি? বিভিন্ন বর্ণের। আরেকবার একটু পরিষ্কার হয়ে দাও এই ছবির মধ্য দিয়ে। দেখো 2 এবং 3 লাল কালো দিয়ে সমন্বয় করা আছে। তাহলে 1, 4, 5, পরের স্লাইডে চলে যাই, 6, 7 এই 5টি হচ্ছে আমাদের কালো ধূসর বর্ণের। শেষের 3টি হচ্ছে কি? 8, 9, 10 হচ্ছে বিভিন্ন বর্ণের। নিশ্চয়ই এগুলো থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসে, তোমরা পরিষ্কার হওয়ার চেষ্টা করবে। পরীক্ষণ পাত্রদের প্রতিক্রিয়ার ভিত্তিতে আমরা একটু দেখব বিজ্ঞানীরা কিভাবে মূল্যায়ন করে থাকেন কেমন ব্যক্তিত্বের অধিকারীকে। দেখো প্রতিক্রিয়া যদি থাকে তার সামগ্রিকভাবে, অর্থাৎ ওই যে কার্ডগুলোর মধ্যে ছবিগুলো দেখতে পাচ্ছে সেই ছবিগুলোকে সে কীভাবে ব্যাখ্যা করছে, অর্থাৎ ছবিটির অংশ বিশেষকে ব্যাখ্যা করছে না পুরোটা মিলে ব্যাখ্যা করছে, এর উপর ভিত্তি করে কি হয়ে থাকে তার। যদি সে সামগ্রিকভাবে ব্যাখ্যা করে তাহলে বলে থাকি সে হচ্ছে তার তাত্ত্বিক জ্ঞানের অধিকারী।
আর যদি সে খুব খণ্ড খণ্ডভাবে করে থাকে তখন সেটাকে সে কিছুটা সামান্য বিষয় নিয়ে চিন্তা করে, কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে চিন্তা করে। অর্থাৎ সামগ্রিকভাবে হচ্ছে তাত্ত্বিক জ্ঞান বিমূর্ত চিন্তার অধিকারী, আর অংশ বিশেষ হলে পরে খুঁটিনাটি বা সামান্য বিষয়। আমরা যদি ছবির রঙের উপর ভিত্তি করে ব্যাখ্যা করতে যাই যে সে কি রঙের উপর ভিত্তি করে সেই কার্ডগুলোকে ব্যাখ্যা করেছে কিনা, যদি রঙকে বেশি গুরুত্ব দেয় তাহলে বলে থাকি একটু অসংযত আবেগ, অনেক বেশি আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। আর যদি দেখি যায় ছবির রং এবং তার যে শেপ, পুরো আকৃতি, সেই ছবিটার সব কিছুর উপর গুরুত্ব দিয়েছে, তাহলে বলা থাকে কিছুটা সংযত আবেগের এবং কিছুটা সাবলীল আবেগের অধিকারী। ঠিক আমরা যদি সেই ছবির মধ্যেই দেখি ব্যক্তি ব্যাখ্যা করতে গিয়ে সে মানুষের ছবি বা গতিশীল কোনো কিছু ব্যাখ্যা করেছে, তখন বলে থাকি সেই ব্যক্তিটি তাহলে হচ্ছে কি বুদ্ধিমত্তার পরিচয় বা বুদ্ধিমত্তার অধিকারী। আর যদি কোনো জন্তুর ছবি দেখে বা কোনো স্থির ছবি দেখে তাহলে বলে থাকি আমরা কিছুটা ক্ষেত্র তার সীমিত। আমি যদি আরেকবার একটু পিছনের স্লাইডে চলে আসি, আগের স্লাইডটাতে চলে আসি, তাহলে একটু খেয়াল করো তোমরা, দুঃখিত, আগের স্লাইডটাতে। হ্যাঁ, দেখো যে আমরা এই যে ছবিগুলো দেখলাম সে কিসের উপর গুরুত্ব দিচ্ছে, সামগ্রিক বা খণ্ড খণ্ডভাবে ভাগ করছে না অংশকে ভাগ করছে। একদম শেষের যে ছবিটি আছে দেখো 10 নম্বর কার্ডটি দেখতে পাচ্ছ, এখানে সে গুরুত্ব কি দিল, কি বলছে, দুটি মানুষ পাশাপাশি দাঁড়িয়ে আছে, নাকি একটি প্রজাপতি, নাকি একটা কঙ্কাল, নাকি একটা মৌমাছি, আরেকটা নিচের দিকে একটা অন্য কোনো অঙ্গ, এভাবে কিন্তু বা কতগুলো ফলমূল নানাভাবে কিন্তু ব্যাখ্যা করতে পারে। যদি খণ্ড খণ্ডভাবে ব্যাখ্যা করে তাহলে একরকম, আর সামগ্রিকভাবে করে তাহলে কিন্তু আরেক রকম। যদি রঙের উপর বেশি গুরুত্ব দেয় তাহলে একরকম, আর পুরো কাঠামোর উপর ভিত্তি করে বললে সেক্ষেত্রে আরেক রকম। যদি এগুলোকে প্রাণী দেখে থাকে তাহলে একরকম, আর যদি মানুষ বা এরকম কিছু গতিশীল কিছু দেখে তাহলে আরেক রকম। সেই কথাগুলো আমরা বললাম। আবারও আমরা চলে যাই আমাদের পরের স্লাইড, নিশ্চয়ই তোমরা মেলাতে পারবে ছবির সঙ্গে, এই স্লাইডের সঙ্গে। চলে যাই পরের স্লাইড। এই অভিক্ষার মধ্যে কি সীমাবদ্ধতা আছে একটু দেখে নেই। একটু সীমাবদ্ধতাও আছে, সাফল্যাঙ্ক নির্ণয় করা, একটু ব্যাখ্যা করা একটু কঠিন, মূল্যায়নের জন্য কোনো ধরাবাঁধা কোনো ছক নাই, যার কারণে বস্তুনিষ্ঠ হয় না, এক এক ব্যক্তি এক একভাবে মূল্যায়ন করে থাকে। নির্ভরযোগ্যতার মাত্রাটা খুব কঠিন, অভিক্ষা যথাযথতা দুর্বল। মূল্যায়ন অনেক সময় কি এটা সময় সাপেক্ষ ব্যাপার, খুব সময় লাগে। মূল্যায়নের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ না হলে পরে ভালো ফলাফল পাওয়া যায় না। এই হলো সংক্ষেপে আমাদের হচ্ছে রোশাদ কালের সাব। এবার একটু চলে আসি কাহিনী সংপত্ত কোন অভিক্ষা। এখানে দেখো বলেছে এটাকে সংক্ষেপে বলে থেমাটিক পারসেপশন টেস্ট বা ট্যাট বলা হয়ে থাকে। দুজন বিজ্ঞানী ক্রিস্টিয়ানা মর্গান এবং এইচ এ মারে, আমেরিকান মনোবিজ্ঞানী, 1935 সালে তেনারা এই মতবাদটি দেন। তারা এটা নাম দিয়েছেন কাহিনী সংপত্তক্ষণ অভিক্ষা। এখানে কি নাম থেকে বোঝা যায় যে কাহিনী থাকবে, এবং এখানে কতগুলো কার্ড আছে, কার্ডে কতগুলো অস্পষ্ট দ্ব্যর্থবোধক ছবি আছে। মোট কার্ডের সংখ্যা আছে 20টি, 19টি আছে অস্পষ্ট দ্ব্যর্থবোধক ছবিযুক্ত, আর একটি কার্ড আছে হচ্ছে ফাঁকা বা সাদা। 19টি কার্ডের মধ্যে 19টি ছবি দেখে সে কী করবে, গল্প রচনা করবে। আরেকটি ফাঁকা কার্ড, সেই ফাঁকা কার্ড বা সাদা কার্ডটি দেখে সে ছবি কল্পনা করে সে গল্প রচনা করবে। অর্থাৎ এই গল্পগুলোর উপর ভিত্তি করে আমরা কি বুঝবো তার ব্যক্তিত্বটা কেমন। আমরা কয়েকটা ছবি একটু দেখে নেই। দেখো যে এই ছবিগুলো সে ব্যাখ্যা করবে কিভাবে, গল্পের মধ্য দিয়ে। এগুলো দিয়ে সে গল্প রচনা করবে, এক কথায় ছবি দিয়ে সে গল্প রচনা করবে 19টি কার্ডের মধ্য দিয়ে। আরেকটি কার্ড কেমন থাকবে, এরকম ফাঁকা কার্ড থাকবে, যেখানে একটা ছবি কল্পনা করে নিয়ে সে গল্প রচনা করবে। গল্পের বর্ণনায় কেমন থাকতে হবে সেটা একটা ধারণা দেওয়া আছে। ছবিতে কি দেখতে পাচ্ছে, কি ঘটছে, লোকগুলো কি ভাবছে, কিভাবে কাহিনী সৃষ্টি হয়েছিল, পরিণতি বা কী, এই সব কিছু মিলেই সে প্রত্যেকটা ছবি দেখে একটি করে গল্প লিখবে। 19টা গল্প হওয়ার পরেই ব্যক্তিত্ব বোঝা যাবে। অর্থাৎ যিনি মূল্যায়ন করবেন তিনি মূল্যায়ন করতে গিয়ে কিসের উপর জোর দেবেন, বলেছে বিবেচ্য বিষয়গুলো, গল্পের স্টাইল, দৈর্ঘ্য, মৌলিকতা, বিষয়বস্তুর বৈচিত্র্য, সংগঠন ক্ষমতা তার কেমন ছিল, গল্পের মূল বক্তব্য কী, ব্যর্থতা, দ্বন্দ্ব ইত্যাদি জায়গাগুলো কী, যৌনতা বিষয়ে তার ধারণা কতটুকু আছে, ইচ্ছা, আশাকাঙ্ক্ষা, মনোভাব, প্রেষণা, আবেগ কেমন, কল্পনা শক্তি কেমন, দূরদৃষ্টি কেমন, এগুলো ফুটে উঠবে। এবং গল্পের উপসংহারের সঙ্গে অন্যান্য অংশে সে কতটুকু সমন্বয় ঘটাতে পেরেছে এটিও দেখা হবে। এখানে একটু বলে রাখি যে এগুলোকে আমরা বলেছি মূল্যায়ন করতে গিয়ে এরকম যে প্রতিক্রিয়ার ধরনটা কেমন আর মূল্যায়নটাই বা কেমন। যদি দেখি যে সে প্রতিক্রিয়া করতে গিয়ে খুঁটিনাটি বিষয় বা অতি সাবধানতার পরিচয় দিয়েছে, তাহলে তার মধ্যে কিছুটা বাধ্যতাধর্মী প্রতিক্রিয়া, অর্থাৎ এটাকে বলা হয়ে থাকে অনেকটা বলে সূচিপাই ধরনের, একই কাজ বারবার করার একটা প্রবণতা ব্যক্তির মধ্যে থাকতে পারে যদি খুব ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে সে ব্যাখ্যা করে থাকে। একই লিঙ্গের মানুষের প্রতি যদি স্নেহ ভালোবাসার প্রকাশ এবং বিপরীত লিঙ্গের প্রতি যদি বিরূপ মন্তব্য থাকে তার গল্পের মধ্যে, তাহলে তার মধ্যে সমকামিতার একটি বৈশিষ্ট্য থাকতে পারে।
উত্তর দিতে গিয়ে দেরি করে বা ধীরে ধীরে বলে, সেক্ষেত্রে তার মধ্যে একটা বিমর্ষতার ভাবও কিন্তু থাকতে পারে। এমনিভাবে ব্যক্তিকে মূল্যায়ন করবার চেষ্টা করা থাকে। এখানে একটা বলে রাখি, যেমন ধরো যে ওই যে সাদা কার্ডটি আছে, সেই সাদা কার্ডের মধ্যে তো তাকে একটা কিছু ভাবতে হবে, একটা কিছু ছবি চিন্তা করতে হবে। ধরে নাও যে এরকম একটি গল্প, যে দুজন ব্যক্তি একটি পুকুর পাড়ে যায়, প্রতিদিন সকালবেলা গিয়ে ভোরবেলা গিয়ে দুজনে পুকুরের দুই প্রান্তে গোসল করে এবং তারপরে তাদের মতো করে দুজন দুজনের মতো চলে যায়। প্রতিদিনই তারা দুজন দুজনকে দেখে। একজন এই প্রান্তে গোসল করে, সে ভাবে সে হচ্ছে এরকম যে সে গোসল টোসল করে ধর্মীয় কাজে বের হয়ে যায়, এই জন্য সে ওই প্রান্তে যে আসে তাকে ভাবে যে নিশ্চয়ই আমার মতো আরেকজন সন্ন্যাস দরবেশ অথবা ধার্মিক লোক আছে যে সারাদিনের জন্য ভালো কাজ করবার জন্য সকালবেলা ভোরবেলা গোসল টোসল করে বের হয়ে যাচ্ছে। আর ওই প্রান্তে যে মানুষটি আছে, সে সারা রাত চুরি করেছে, গায়ে ময়লা লেগে আছে, সেও সে ভোরবেলা সে গোসল করে তারপরে পরিষ্কার হয়ে বাড়িতে যায়। সে ভাবছে ওই প্রান্তে যে মানুষটি আছে নিশ্চয়ই ও অনেক বড়, আমার মতোই মনে হয় চোর, অন্য কোথাও বড় বড় এরকম কাজ করে এসে নিজেকে পরিষ্কার করছে। অর্থাৎ যার নিজের মনের মধ্যে যা কিছু আছে সেটাই কিন্তু সে অন্যের মধ্য দিয়ে সে বহিঃপ্রকাশ ঘটাবার চেষ্টা করে। এই জন্য এই ছবিগুলো দেখে বা সাদা কার্ডটি দেখে ব্যক্তির মনে যেসব চিন্তা জায়গাগুলো আছে সেগুলোরই একটি বহিঃপ্রকাশ ঘটাবার চেষ্টা করে থাকে। এর মধ্য দিয়ে তার ব্যক্তিত্বটা বের হয়ে আসে। এর মধ্যেও আমরা দেখে থাকি এই কাহিনী সম্পর্কনের মধ্যেও কিছুটা সীমাবদ্ধতা আছে। মূল্যায়নের নির্দিষ্ট কোনো নিয়ম নাই, ফলে মূল্যায়নটা বস্তুনিষ্ঠ হয় না। স্বাভাবিক অস্বাভাবিক ব্যক্তির পার্থক্য করাটা একটু কঠিন হয়ে যায় এবং প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ ব্যক্তি ছাড়া কিন্তু মূল্যায়ন করাও খুব একটা সহজ হয় না। আমরা অপেক্ষণমূলক অভিক্ষার দিকে একটু যদি তাকাই, তাহলে একটু খেয়াল করো। প্রক্ষেপণ এতক্ষণ আলোচনা করে আসলাম, তাহলে এতক্ষণ ছিল অস্পষ্ট, দ্ব্যর্থবোধক, অসংগঠিত। ঠিক অপক্ষেপণের মধ্যে থাকবে কি এই উল্টো একটি অবস্থা, অর্থাৎ অস্পষ্ট থাকবে না, দ্ব্যর্থবোধক থাকবে না, অসংগঠিত থাকবে না, স্পষ্ট কিছু থাকবে, যা কিছু প্রশ্নমালার মধ্য দিয়ে উপস্থাপিত হবে অথবা সাক্ষাৎকার অথবা অন্য কোনো পদ্ধতির মধ্য দিয়ে সংগঠিত আকারে উপস্থাপিত হবে। এর মধ্য দিয়ে ব্যক্তি এই সংগঠিত বিষয়টার উপর ভিত্তি করে ব্যক্তি প্রতিক্রিয়া করবে, প্রতিক্রিয়া করতে গিয়ে ব্যক্তির যে ব্যক্তি বৈশিষ্ট্যটা বেরিয়ে আসবে, এর মধ্য দিয়ে অপেক্ষণমূলক অভিক্ষার মধ্য দিয়ে ব্যক্তিত্ব বেরিয়ে আসবে। অর্থাৎ অপেক্ষণমূলক অভিক্ষার মধ্য দিয়ে আমরা কী করে থাকি, তার সাক্ষাৎকার নিয়ে আমরা তার ব্যক্তিত্ব বের করতে পারি। কখনো তাকে প্রশ্নমালা দেই অথবা অনুসূচি দেই অথবা এরকম কিছু দিয়ে উদ্দীপক দেওয়া হয়, কখনো পরিস্থিতিমূলক অবস্থা সৃষ্টি করে তার ব্যক্তিত্ব মাপার চেষ্টা করা হয়। আমরা নিশ্চয়ই এই সাক্ষাৎকার একটু দেখে নেই। সাক্ষাৎকারের ভাগ, সাক্ষাৎকার কাকে বলে এই ছবি দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে সাক্ষাৎকার হয়। পারস্পরিক কথোপকথন, কাউন্সিলিং করতে গেলেও সাক্ষাৎকার লাগে, গবেষণা করতে গেলেও তথ্যপাত্র নিতে গেলেও সাক্ষাৎকারের প্রয়োজন হয়। সাক্ষাৎকার হচ্ছে কি দুই বা ততোধিক ব্যক্তির কাছ থেকে সামনাসামনি কথোপকথন, কোনো একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে মৌখিক আলাপ, এটাকে বলেছি আমরা সাক্ষাৎকার। সাক্ষাৎকার পদ্ধতি কি, প্রত্যক্ষ কথোপকথনের মধ্য দিয়ে ব্যক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নেওয়ার যে পদ্ধতি সেটাকে বলেছি সাক্ষাৎকার পদ্ধতি। সাক্ষাৎকারের কতগুলো দেখো বৈশিষ্ট্য আছে, আমি বৈশিষ্ট্যগুলো খুব একটা আলোচনা যাচ্ছি না। অ্যাট এ গ্লান্স খালি দেখো, এটি একটি বাচনিক পদ্ধতি, কথোপকথনের মধ্য দিয়ে হয়। এটি একটি গতিশীল পদ্ধতি, ব্যক্তির মধ্য দিয়ে কী হয়, সংযোগ ঘটে থাকে। এবং এখানে সাক্ষাৎকারকে কী করতে হয়, তথ্যগুলোকে লিপিবদ্ধ করতে হয় এবং সাক্ষাৎকারের পরিবেশ, সাক্ষাৎকার গ্রহণকারী ব্যক্তিত্ব ইত্যাদির উপর ভিত্তি করে সাক্ষাৎকার কার্যক্রমটা কেমন হবে না হবে এটা নির্ভর করে থাকে। সাক্ষাৎকার ধরন, চারটি ধরন আছে। একটি হচ্ছে পূর্ব নির্ধারিত সাক্ষাৎকার, একটি অনির্ধারিত সাক্ষাৎকার, একটি চাপমূলক, একটি ক্লান্তিমূলক সাক্ষাৎকার। পূর্ব নির্ধারিত সাক্ষাৎকার কাকে বলে, পূর্ব থেকে কোনো কিছু পরিকল্পনা করা থাকবে না, আগে থেকে নির্ধারণ থাকবে না বা প্রশ্নের কোনো তালিকা থাকবে না, এরকম সাক্ষাৎকারকে বলেছি আমরা পূর্ব নির্ধারিত সাক্ষাৎকার। এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, আগে সবকিছু আগে থেকে নির্ধারণ করা থাকবে, অর্থাৎ প্রশ্ন সবকিছু ঠিকঠাক করা থাকবে, দুঃখিত, সবকিছু ঠিকঠাক করা থাকবে। দেখতে পাচ্ছ ছবির মধ্য দিয়ে সব আগে থেকে ঠিক আছে, দেখে দেখেই প্রশ্ন করছে। পূর্ব নির্ধারিত, আগে থেকে সব স্ক্রিপ্ট রেডি করা আছে, ল্যাপটপ দেখে দেখে সে প্রশ্ন করছে সাক্ষাৎকার যিনি দিতে এসছেন তাকে। এটা হচ্ছে পূর্ব নির্ধারিত পরিকল্পনা মাফিক। এবার চলে যায় একটু অনির্ধারিত, ঠিক তার উল্টো অবস্থা, আগে থেকে কোনো কিছু ঠিকঠাক করা থাকবে না, পরিকল্পনা করা থাকবে না, এর মধ্য দিয়ে যে সাক্ষাৎকার হয় এটাকে বলছি অনির্ধারিত সাক্ষাৎকার। ছবি দেখেই বুঝতে পারছো, ডাক্তার যে রোগী যখন যায় তখন কিন্তু তার সঙ্গে কথার পরিপ্রেক্ষিতে কথা বলে, কোনো কিছু প্রশ্ন কিন্তু আগে থেকে নির্ধারণ করা থাকে না। আরও কয়েক ধরনের সাক্ষাৎকার বলেছি আমরা, চাপমূলক বা ক্লান্তিমূলক। কখনো কখনো ব্যক্তি কী করে থাকে, তার কথা সে স্বতঃস্ফূর্ত বলতে চায় না সাক্ষাৎকারে, দেখো নো কমেন্টস, অর্থাৎ কথা বলতে চাচ্ছে না, তাহলে তাকে কথা বলাতে হবে। এই জন্য কখনো কখনো কী করতে হয়, একটি চাপমূলক অবস্থা সৃষ্টি করতে হয় বা অথবা ক্লান্তিমূলক একটা অবস্থা সৃষ্টি করে তার কাছ থেকে তথ্যপাত্র নেবার চেষ্টা করা হয়ে থাকে। চাপমূলক সাক্ষাৎকার তাহলে কাকে বলে, ব্যক্তির উপর তীব্র মানসিক চাপ সৃষ্টি করে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য নেওয়ার পদ্ধতিকে বলেছি চাপমূলক সাক্ষাৎকার।
তার এক চাপ সৃষ্টি করা যেন সে সত্যি কথাটা বলে বা কথাটা সে বলতে উদ্বুদ্ধ হয়। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, নিশ্চয়ই এখানে একটা চাপ সৃষ্টি করা হয়েছে নানাভাবে, মনস্তাত্ত্বিক চাপ, সেটা যে কোনো কারণে হতে পারে, যে কোনো নির্দিষ্ট একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে। দেখো আমরা দেখে থাকি যে পুলিশ যখন তার সাক্ষাৎকার নেয় কোনো আসামির অথবা কোনো ব্যক্তির, তখনও কিন্তু একটা চাপ, নানা রকম চাপ সেখানে সৃষ্টি করে তথ্য নেবার চেষ্টা করে থাকে। ক্লান্তিমূলক, ব্যক্তিকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে কী করা হয়, তাকে ব্যতিব্যস্ত করা হয়, তাকে ক্লান্ত করা হয়, তাকে দুর্বল করে করা হয়, তার প্রতিরোধ ক্ষমতাকে ভেঙে দেওয়া হয়, যেন একটা পর্যায়ে গিয়ে সে সত্য কথাটা অকপটে বলতে সক্ষম। এই যে ছবি দেখতে পাচ্ছ, তাকে ক্লান্ত করা হয়েছে, বিমর্ষ একটি অবস্থা তার মধ্যে চলে আসছে, অবসাদ একটি চলে এসেছে। ক্লান্তি, নিশ্চয়ই ছবি দেখে বুঝতে পারছো অনেকটাই ক্লান্ত হয়ে গেছে এবং একটা পর্যায়ে গিয়ে হয়তো সে তার যে কথাটি সেই কথাটি সে বলতে সক্ষম হবে। আমরা এবার অনেকটাই ক্লান্ত বুঝতে পারছি, ক্লাসটি একটু বড় হয়ে যাচ্ছে। ছোট্ট একটা ভিডিও যদি আমরা একটু দেখে নেই, তোমাদের একটু সংক্ষেপে একটু দেখে নেই, খুবই ছোট্ট একটা ভিডিও। রেডি? আমরা একটা ভিডিওটা অন করি। সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে? যে আগ্নেয়গিরি থেকে মাঝে মাঝে অগ্নুৎপাত হয় তাকে সুপ্ত আগ্নেয়গিরি বলে, যেমন ভেসুভিয়াস। ল্যাবট্রেন বানান করেন। LIEUTENANT। ডায়রিয়া বানান করেন। DIARRHEA। খাবার স্যালাইন কিভাবে তৈরি করা হয়? এক মুঠ গুড় অথবা চিনি আদাসের পানির মধ্যে দিই 3 চিমটি লবণ দিই, গুলিয়ে ফেললে স্যালাইন হয়, খাবার স্যালাইন। তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। আগের লাইনটা কি? গুঞ্জরিয়া আশেউলি পুঞ্জে পুঞ্জে দেহে। এই গানের গীতিকার কে? DL রায়। ডিএলএর এব্রিভিয়েশন কি? দ্বিজেন্দ্রলাল। বনফুলের আসল নাম কি? বলাই চাঁদ মুখোপাধ্যায়। গানার রাজধানীর নাম কি? আকরা। ফুটবলের রাজা পেলে বিয়ে করেছেন কত সনে? আরে লইবেন না, এই তো এটা বলি দিলে কি হয়, আগের তো লোক লই ফেলাইছে নাই তো। আমি তো কম্পিউটার অপারেটর হিসেবে অ্যাপ্লিকেশন করছি, কম্পিউটার রিলেটেড তো একটা কোশ্চেনও আপনারা করলেন না। আপনি কি শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন না? বাসা দিকে ফানি খাইবেন নি আপনি? আমি কি রিসেপশনিস্ট অনলাইন ইন্টারভিউ দিছিনি? আমি অ্যাপ্লিকেশন করছি কম্পিউটার অপারেটর অনলাইন, আর 300তম ইন্টারভিউ এটা। আমি ব্যাগ বুঝি ব্যাগের চিনি আই। এক্সকিউজ মি, আপনি কিন্তু বেয়াদবি করছেন। আপনি কি আমার বাপ না তালই? আপনার লগে বেয়াদবি করলে কি হইব? হ্যাঁ, সিকিউরিটি বলান, সিকিউরিটিরে বলান, মারি মাথা ভাঙ্গি দিও। গেট লস্ট। ও মা, ইংলিশ মনে হয় হাতে খালি একলা জানে, আর কেউ ইংলিশ পড়ে না। 2 নম্বর ব্যাগ বসিয়ে দিচ্ছে সব জায়গায়, পাগল কোন। বসি থাকেন ব্যাগে, বসি থাকেন, ল্যাব গাইতে শুই থাকেন এখানে। স্যার কি হয়ে যাইব? লোক তো লই পালাইছে, কম্পিউটার চালানের লাই খাবার চালাইন লাগে, বুঝছেন নি? শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা ভিডিও দেখে আসলাম। এই ভিডিওর মধ্যে যে কথাটি বলার চেষ্টা করেছি, আমরা আসলে একটা সাক্ষাৎকারের একটি অবস্থা দেখলাম। এই সাক্ষাৎকারটি ছিল হচ্ছে একটি নির্ধারিত সাক্ষাৎকার, অর্থাৎ আগে থেকেই সব ঠিকঠাক করা আছে। কীরকম যে কখন সাক্ষাৎকার হবে, কোথায় সাক্ষাৎকার হবে, কী প্রশ্নগুলো জিজ্ঞেস করা হবে, এরকম সাক্ষাৎকারগুলোকে বলে থাকি আমরা একটা নির্ধারিত সাক্ষাৎকার। অনেক সময় দেখা গেল কি অনির্ধারিত সাক্ষাৎকার হয়ে থাকে। আমরা এই ভিডিওর মধ্য দিয়ে অন্য কোনো কিছু মেসেজ বা কিছু বোঝাবার চেষ্টা করিনি, মূলত এটা একটি নির্ধারিত সাক্ষাৎকার বা একটি কাঠামোবদ্ধ সাক্ষাৎকার, এটাই বোঝাবার চেষ্টা করেছি। তো নিশ্চয়ই তোমরা কিছুটা হলেও একটু আমাদের একঘেয়েমি কেটে যাওয়া অথবা একটু আমরা সাক্ষাৎকার সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করলাম। এই ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে একটু বলবো যে আসলে গত ক্লাসটা একটু সমস্যা হওয়াতে আমরা দুটো ক্লাস মিলে এখানে আসাতে একটু বড় হয়ে গেল। তোমরা যে কাজটি করতে পারো সেটি হচ্ছে যে এই ক্লাসটি যখন তোমরা দেখবে তখন প্রয়োজনে অর্ধেক একবার দেখার পরে বাকি অর্ধেকটা না হয়
অন্য একটা সময় একবার সকালে দেখলে বাকি অর্ধেকটা বিকেলে দেখলে তোমাদের হয়তো বা একটু আত্মস্থ করতে সুবিধা হতে পারে। আমি একটু এই ফাঁকে দেখে নেই, তোমরা অনেকেই ইতিমধ্যে প্রশ্ন করেছো বা জিজ্ঞাসা করেছো কিছু কিছু কথা। শরীফুল ইসলাম শরীফ, বাহ কি চমৎকার ক্লাস স্যার, মনোযোগ সহকারে আপনার ক্লাস করছি। শায়লা শারমিন রাহিব 487 রোল নম্বর দিয়েছে। মমতা রহমান অনার্সের শিক্ষার্থী, আসসালামু আলাইকুম স্যার। আসমা ইয়াসমিন সালমা সালাম জানিয়েছেন। শাহিন আলম সালাম জানিয়েছে। নাদিরুল ইসলাম সালাম জানিয়েছেন, অভিনন্দন স্যার। নীলিমা হক সাগুপ্তা সেও লিখে সালাম জানিয়েছেন। আর রাফিয়া নওশিন অনেকে আমন্ত্রণ জানিয়েছে। মূলত আমি প্রশ্ন তেমন দেখতে পাচ্ছি না, তো আরও কিছুটা সময় আছেই, তোমাদের প্রশ্ন থাকলে নিশ্চয়ই উত্তর দেওয়ার সুযোগটা আমি পেতে পারতাম। তো তোমাদেরকে সব সময় তোমাদের কাছ থেকে প্রশ্ন আশা করি। এরপরেও হামিম ইমতিয়াজ ইমদাদ সেও আমন্ত্রণ জানিয়েছে একজনকে। এরপরে দেখতে পাচ্ছি সুমাইয়া আক্তার 484 রোল। নাদিরুল ইসলাম আব্দুর রাজ্জাক স্যার আমার সহকর্মী, ভেরি নাইস প্রেজেন্টেশন, অনেক ধন্যবাদ স্যারকে। এমনিভাবে মারিনা কণা, রাফিয়া নওশিন তারাও তাদের রোলগুলো দিয়েছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ক্লাসের সঙ্গে যুক্ত আছো, আমার প্রাণের শিক্ষার্থীরা। আমরা চলে এসেছি শেষের দিকে। ব্যক্তিত্বের প্রশ্নমালা বলে আরেকটি ভাগ আছে, সেখানে আমরা দেখেছি মিনেসোটা বহুমুখী ব্যক্তিত্ব প্রশ্নমালা বা মিনেসোটা মাল্টিফেসিক পার্সোনালিটি, MMPI সংক্ষেপে বলা হয়ে থাকে। ক্যালিফোর্নিয়া মনস্তাত্ত্বিক অভিক্ষা বা ক্যালিফোর্নিয়া সাইকোলজিক্যাল ইনভেন্টরি বা CPI, বেল উপযোজন অভিক্ষা, বেল অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টরি, এরকম অনেক ইনভেন্টরি আছে যেখানে কি থাকে, এরকম কতগুলো প্রশ্ন থাকে। প্রশ্নগুলো ব্যক্তির সামনে উদ্দীপক হিসেবে উপস্থাপন করা হয়। এগুলো হচ্ছে অপেক্ষাপনমূলক অভিক্ষা। এই উদ্দীপক উপস্থাপনের মধ্য দিয়ে ব্যক্তির সম্পর্কে জানার চেষ্টা করা থাকে। এগুলো খুব একটা পরীক্ষা আসে না। তারপরে সংক্ষেপে বলি, MMPI এর মধ্যে 550টি প্রশ্ন আছে। 4 এবং 10 এরকম 14টি তার জলের বিভিন্ন দিক পরিমাপ করা সম্ভব হয়ে থাকে। ক্যালিফোর্নিয়া মনস্তাত্ত্বিক অভিক্ষা, এখানে প্রায় 400টি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে জানার চেষ্টা করে। প্রায় 18টি জল সেখানে রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে। বেল অভিযোজন অভিক্ষা, এখানে প্রায় 6টি উপযোজনমূলক দিক আছে যার মধ্য দিয়ে ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে জানার চেষ্টা করা হয়। অর্থাৎ এগুলো হচ্ছে কতগুলো প্রশ্ন হচ্ছে সঠিক উত্তর হানা মধ্য দিয়ে, কখনো কখনো হয়তো কিছু লিখতে হচ্ছে, কখনো কখনো ম্যাচিং, নানা রকম অবস্থার মধ্য দিয়ে প্রশ্ন সৃষ্টি করে তাকে তার ব্যক্তিত্বটাকে মাপার চেষ্টা করা হয়ে থাকে। আরেকটি আছে লাস্ট ওয়ান, পরিস্থিতিমূলক অভিক্ষা। যে অভিক্ষায় ব্যক্তিকে কোনো বিশেষ পরিস্থিতিতে ফেলে ব্যক্তির সম্পর্কে জানার চেষ্টা করা হয়ে থাকে সেটাকে বলেছেন পরিস্থিতিমূলক অভিক্ষা। কীরকম পরিস্থিতি? দেখো, এই যে মেয়েটাকে একটা পরিস্থিতি, কি করবে কি করবে না, এরকম একটা অবস্থায় আমরা একটু দেখতে পারি। আরেকটি ছবি দেখো, এরকম একটু গল্পের সঙ্গে মিলিত হই। এই যে একটি পাত্র, বাম দিকে যে ঝুড়িটি দেখতে পাচ্ছ, এখানে ধরে নেওয়া যে অনেকগুলো চকলেট আছে। তো ছোটো বাচ্চারা অনেক চকলেট পছন্দ করে। আমরা জানতে চাই সেই ছোট্ট বাচ্চাটির বিশেষ একটি বিষয় সম্পর্কে জানতে চাই, একটা মূল্যবোধ জানতে চাই। অর্থাৎ সেই বক্সের মধ্যে, সেই ঝুড়িটির মধ্যে যে চকলেটগুলো আছে এগুলো আগে থেকেই গোনা আছে। বাচ্চাটাকে বলা হয়েছে তুমি ঘরের মধ্যে একটি ঝুড়ি আছে, চকলেট আছে, তুমি ওগুলোকে গুনে আরেকটি বক্সের মধ্যে তুমি সেটাকে পূরণ করে রেখে আসবে এবং কয়টি এসে আমাকে বলবে। তো বাচ্চাটি একাকী সেই ঘরের মধ্যে সেই চকলেটগুলো গুনতে গিয়ে সে এসে বললো যে এতটি চকলেট আছে। এর মধ্যে দিয়ে জানার চেষ্টা করা হলো সে আসলে ওখান থেকে 2-4টে চকলেট নিজে সরিয়েছে না সঠিকটাই সে এসে বললো। এর মধ্য দিয়ে তার এই বিশেষ একটি মূল্যবোধ জানার সুযোগ হতে পারে। অর্থাৎ একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে তার কাছ থেকে আমরা তার ব্যক্তিত্বের একটি বিশেষ বৈশিষ্ট্য জানার চেষ্টা করতে পারি। এমনিভাবে নানা রকম অবস্থা সৃষ্টি করে ব্যক্তিত্ব জানা যায়। আর একেবারে শেষ একদম তোমাদের সিলেবাসে এটি বলা আছে পেপার পেন্সিল অভিক্ষা। এটি মূলত ব্যবহারিককে কেন্দ্র করে আছে। পেপার এবং পেন্সিলকে ব্যবহার করে কাগজ কলম নিয়ে যে উত্তর দেয় এর মধ্য দিয়েও ব্যক্তির ব্যক্তিত্ব বের করা যায়। অর্থাৎ কাগজ কলম প্রশ্নমালা ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়, এর উপর ভিত্তি করে ব্যক্তির ব্যক্তিত্ব বের হয়ে আসে। ইতিমধ্যে যে তিনটি আমি আলোচনা করলাম, মিনেসোটা বা MMPI, ক্যালিফোর্নিয়া মনস্তাত্ত্বিক অভিক্ষা, বেল উপযোজন অভিক্ষা, এগুলো সবই কিন্তু কাগজে কলমে তাকে উত্তর দিতে হয়। এগুলোকে বলেছি আমরা পেপার পেন্সিল টেস্ট। দেখো পেপার পেন্সিল দেখতে পাচ্ছ ছবি, এর মধ্য দিয়ে সে উত্তর দেবার চেষ্টা করে থাকে। দেখো কাগজে কলমে লিখছে, এ থেকে বোঝা যায় কাগজে লিখে। কারণ হচ্ছে কি, এর বিপরীতে বলি, কিছু কিছু অভিক্ষা আছে যেগুলোকে হাতে কলমে কাজ করতে হয়, যন্ত্রপাতি দিয়ে কাজ করতে হয়, ব্লক দিয়ে কাজ করতে হয়, যেখানে লিখতে হয় না, পেপার পেন্সিলের দরকার হয় না, সেগুলোকে আমরা পেপার পেন্সিল টেস্ট বলি না। যেগুলোকে কাগজে কলমে লিখতে হয় সেগুলোকে বলেছি আমরা পেপার পেন্সিল টেস্ট। ওগুলোকে মূলত বলা হয়ে থাকে কার্য সম্পাদনমূলক অভিক্ষা, যা বিভিন্ন কাজের মধ্য দিয়ে করা হয়, সেখানে পেপার পেন্সিলের দরকার হয় না। দেখো, যা কিছু চিন্তা করবে, পেপার চিন্তা করবে, থট করবে, তার আইডিয়াগুলো সব পেপার পেন্সিলের মধ্যে দিয়ে সে লেখার চেষ্টা করবে। এই দিয়েই মোটামুটি আমরা একদম চলে এসেছি আমাদের শেষে।
আর নিশ্চয়ই আমরা আমাদের সিলেবাসকে ঘিরে যত কিছু ছিল তোমাদের প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য উদ্গ্রীব থাকি। খুব বেশি মিস করি এই প্রশ্নের সময়, কারণ তোমাদের প্রশ্ন থাকবে এটাই খুব স্বাভাবিক, এবং পারস্পরিক আদান প্রদানের মধ্য দিয়ে আমি পরিষ্কার হয়ে যাব তোমরা সবটুকু পরিষ্কার হলে কিনা। যদিও তোমরা সামনে থাকলে পরে তোমাদের চোখ মুখ, তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকেই প্রায় অধিকাংশ বিষয়গুলো বুঝতে পারি তোমরা বুঝতে পেরেছো কিনা। তারপরেও একটু প্রশ্ন করার সুযোগ থাকে, কারণ অনেক শিক্ষার্থী থাকলে কারোর মধ্যে প্রশ্ন থাকতেই পারে। তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। এবার একটু ছোট্ট একটা বাড়ির কাজ তোমাদেরকে দেব। দেখো 4টি ছবি দেখতে পাচ্ছ, বলেছে কোন ধরনের ব্যক্তিত্বের অধিকারী। আমরা ব্যক্তিত্বের নানা বিজ্ঞানীদের প্রকারভেদগুলো পড়েছি, সেই দৃষ্টিভঙ্গি থেকে 1, 2, 3, 4 চিহ্নিত করা আছে কে কোন ধরনের ব্যক্তিত্বের অধিকারী। তোমরা যদি পারো কমেন্ট বক্সের মধ্যে লিখতে পারো 1 হচ্ছে এই, 2 এই, 3 এই, 4 এই। অথবা পাশাপাশি তোমরা এটাও করতে পারো, যখন ক্লাস খুলবে আমাদের তখনও নিশ্চয়ই আমি এই বাড়ির কাজটি দেখতে চাইবো। তবে এখানে বলে রাখি এই 3টির মধ্যে কিন্তু একটি ছবি কিন্তু এখানে জ্ঞানমূলক হিসেবে দেয়, যা ইতিমধ্যে আমরা স্লাইডে দেখে এসেছি। তারও একটি ছবি কিন্তু এখানে তোমার রাখা আছে, কাজেই সেখান থেকেও তুমি কিন্তু তোমার জ্ঞানমূলক উত্তর দিতে পারবে। বাকি 3টি প্রশ্ন কিন্তু 3টি ছবি কিন্তু প্রয়োগমূলক ছবি হিসেবে দেওয়া আছে। তো এই ছিল মোটামুটি আমাদের আলোচনার জায়গা, বাড়ির কাজ। অনেক বড় একটি ক্লাস, তো আর বেশি কথা বাড়াবো না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই সময়ে ক্লাসে যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ এভরিবডি।